আচ্ছা দেখো, আগে কোশ্চেনটা একটু দেখে নিই যে তোমাদের যেটা একটু অসুবিধা হচ্ছিল বলছিলে তোমরা, যে স্যার কোশ্চেনটা দেখে আমরা সলিউশনের প্যাটার্নটা বুঝতে পারছি না, তাই তো? ঠিক আছে, তাহলে চলো এই পেপারের আমরা আগে প্রশ্নটা একটু প্যাটার্নটা দেখে নেব, যে প্রশ্ন তোমাকে যেগুলো করা হচ্ছে সেগুলো কি রিলেটেড করা হচ্ছে অ্যান্ড করসপন্ডিং তোমাকে কি কাজ করতে হবে। তাহলে প্রথমে যদি এই প্রশ্নটা আমরা দেখি, তো দেখো এখানে কি বলে দেওয়া আছে, একটু প্রশ্নটা আগে ফলো করো। দেখো এখানে যেটা বলে দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। কি বলে দেওয়া হয়েছে বলো তো? ভি এক্স, ভি কি রিপ্রেজেন্ট করে? এটা এই মুহূর্তে পোটেনশিয়াল। এসে আমাকে বলতে হবে না, তোমরা সবাই জানো। ঠিক আছে, এবার এটা যেটা বলে দেওয়া হয়েছে সেটা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে বলে দেওয়া হয়েছে। এখানে একটা কন্ডিশন মেনশন করে দেওয়া হয়েছে যে ভি এক্স কখনো তোমার জিরো হতে পারে আর কখনো তোমার ভি জিরো হতে পারে। আচ্ছা, ভি এক্স যখন জিরো হবে কোন কন্ডিশনে, একটু কন্ডিশনটা বলে দেওয়া হয়েছে দেখো ডান দিকে। ঠিক আছে, তো যে কোনো কারণে তোমার কন্ডিশন চেঞ্জেস হতে পারে, কন্ডিশন চেঞ্জেস হতে পারে। কন্ডিশন যদি চেঞ্জ হয় তাহলে তোমরা কন্ডিশন আশা করি চেঞ্জ কিভাবে করতে হয় এই পোর্শনটা তোমরা জেনেছো। ঠিক আছে, সেটা নিয়ে আমি খুব একটা ডিটেলসে কথাবার্তা বলার তোমাদের মধ্যে মনে হয় না খুব একটা দরকার পড়বে। এরপরে চলে আসি, এরপরে দেখো কি কাজ করতে বলেছে। বলছে ফাইন্ড দ্য এনার্জিস অফ দ্য বাউন্ড স্টেটস উইথ ইভেন প্যারিটি বাই গ্রাফিক্যালি সলভিং দ্য গিভেন transcendental equation that appears as the eigenvalue condition as the plot corresponding to normalized wave function। তাহলে দেখো তোমাকে কিছু আইগেন, এখানে আইগেন এনার্জির একটা কনসেপ্ট আছে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলিউশনের একটা গল্প ঢুকে আছে, আর কিছু নর্মালাইজ ওয়েভ ফাংশনের একটা গল্প ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? নিউমেরিক্যালি সলভিং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা দেখব যে কোন ইকুয়েশনের ওপর এই পোটেনশিয়াল নিয়ে কাজ হচ্ছে। তাহলে কোন ইকুয়েশন? টিআইডি। ঠিক আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল শোয়েলিঞ্জার ইকুয়েশনস। ঠিক আছে, তাহলে এবার এর মধ্যে আমরা কিছু ভ্যালুগুলোকে একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য। কী কী করি দেখো, ইকুয়েশনগুলো নিয়ে যখন আমরা কাজ করি, যদি চলো ইকুয়েশনটা একটু দেখি। ঠিক আছে, ওখানে ইকুয়েশনে আমরা কি দেখতে পাই? মেইন ইকুয়েশন হচ্ছে জেনারেলি ইকুয়েশনের পার্ট, সেখান থেকে আমরা জাস্ট একটু সিম্পলিফিকেশন করলে এরকম পাচ্ছি। এই রকম পাওয়ার পর এটাকে আবার দেখো আমরা একটু মডিফাই করলাম। কি মডিফাই করলাম? অ্যাকচুয়ালি মডিফাই ঠিক না, কিছু কিছু পার্টের ভ্যালু বসিয়ে দিলাম। কি ভ্যালু বসালাম? 2m/h² ভ্যালু ধরে নিলাম 1। যদি 2m/h² ভ্যালু 1 হয়ে যায় তাহলে এই পার্টটা আলাদা করে এখানে লেখার কোনো দরকার আছে? দেখো আমি যেটা বলতে চাইছি সেটা কি কিছুটা হলেও তোমরা ধরতে পারছো তো? আশা করি পারছো। রেসপন্স করবে হ্যাঁ স্যার। নাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, রেসপন্স না করলে কি বলো তো, আমার মনে হবে হয় তোমরা কিছুই বুঝতে পারছো না, নাহলে সব বুঝেছো। তাহলে দেখো মেন যেটা কাজ তোমাদেরকে আমি বারবার বলি, যে আমরা সিসি 10-এ যে কাজটা করব সেটার মেন হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন অ্যাকর্ডিং টু বাউন্ডারি কন্ডিশনস। অ্যান্ড এখানে আরও কিছু স্পেশাল কাজ করতে হয়, যে কোনো প্লট কোথায় কাট করছে তার সলিউশন বের করতে হতে পারে। মানে ধরো সিম্পলি যদি আমি বলি এটা একটা তোমার ইকুয়েশন এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের মধ্যে এটা যদি তোমার জিরো লাইন হয় তাহলে এই লাইনে মানে এটা জিরো পয়েন্টে যদি কাট করছে তাহলে এই ভ্যালুটা কোথায় কাট করছে সেই ভ্যালুটা যদি পাই তাহলে সেটা থেকে আমরা সলিউশন বের করতে পারবো। তো এই ধরনের আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? রুট ফাইন্ডিং তোমরা কী কী ব্যবহার করেছো বলো তো? রুট ফাইন্ডিং কী কী কাজ করেছো? ওডিআইএনটি। ডিফারেন্সিয়াল বলিনি, রুট ফাইন্ডিং বলেছি। বাইসেকশন না নিউটন নিউটন রাফসন রাফসন। ঠিক আছে, নিউটন র্যাপসন। হ্যাঁ।
তো এটা এটা দিয়ে আমরা রুট ফাইন্ড করি। ওডি আইনটি ইউজ হয় তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে? ওডি যেটা বলেছো সেটা আমরা এটার ক্ষেত্রে কাজে লাগাবো, এই পার্টের সলিউশনটা করতে কাজে লাগাবো। তাহলে দেখো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওডি দিয়ে আমরা কি করব, সেকেন্ড অর্ডার থেকে ফার্স্ট অর্ডার নিয়ে আসবো অ্যান্ড ফার্স্ট অর্ডার থেকে আবার সলিউশনে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে কি করা হয়েছে যদি আমরা একটু দেখি, তাহলে ডেল টু সাই ডেল এক্স টু, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এইটাকে আমরা একটু যদি কম্পেয়ার করি ডিওয়াই ডিজেড, সরি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো এই ওয়াই বা সাই একই ব্যাপার, ঠিক আছে? ওয়াই বা সাই আমি যে কোনো একটা ধরে কাজ করতে পারবো। যদি আমরা কম্পিউটারে লিখি তাহলে কম্পিউটারে সাই লিখলে কি লিখবো, পিএসআই লিখবো। আর যদি ওয়াই লিখি তাহলে নর্মাল ওয়াই লিখবো। কিন্তু এইরকমভাবে সাই তো আমরা কম্পিউটারে এখানে লিখতে পারবো না, ল্যাটেকে লিখতে পারবে তোমরা, বা মাইক্রোসফট ওয়ার্ডেও লেখা যায়, ঠিক আছে? আমি তোমাদের এটা মাইক্রোসফট ওয়ার্ডেই লিখেছি, মাইক্রোসফট ওয়ার্ডে লিখে তারপর এই কাজটা করেছি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি পুরো কোড রান। দেখো যেটা বলছিলাম, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু পুরো ইকুয়েশনটা হবে। ডিজেড ডিএক্স মানে কি, এই পার্টটা বলতে পারবো। ডিজেড মানে তোমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টটা বলতে পারবো, সেটা ইকুয়াল টু আমার পুরো ইকুয়েশন। পুরো ইকুয়েশনটা কি, ভিএক্স, পুরো ইকুয়েশনটা ভিএক্স মাইনাস ই, ভিএক্স মানে পোটেনশিয়াল মাইনাস এনার্জি, তারপর এখানে তোমার সাই মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এখানে সাই হচ্ছে সাই অফ এক্স। এবার এই কাজটা করতে গিয়ে আমরা যদি অ্যানালিটিক্যালি সলিউশন করে দেখি তাহলে কি গল্প হবে, কি হবে দেখো। সেখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব ই এর, তখন ই এবার ইর এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ইকুয়েশন এসে দাঁড়াবে যে এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার পাই স্কোয়ার বাই 2m এ স্কোয়ার। আচ্ছা এটা কি, এ হচ্ছে উইথ অফ দ্য পোটেনশিয়াল, এ ইজ দ্য উইথ অফ দ্য পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এই পুরো টার্মটা হচ্ছে এনার্জির টার্ম। এই টার্মটার সাথে কার সম্পর্ক আছে, এনার্জির রিলেটেড যা কিছু কাজ বলবে এই টার্মের সাথে সম্পর্কিত আছে, ঠিক আছে? এখান থেকে তোমাকে যদি E1 বা E0 বের করতে বলা হয়, তো এই ক্ষেত্রে দেখো E0 মানে E0 যদি বের করি তাহলে এন এর জায়গাতে 0 হয়ে যাবে। রেজাল্ট কত সবাই বলতে পারবে, রেজাল্ট কত খুব কঠিন, সবাই বলতে পারবে, 0 জিরো মাল্টিপ্লিকেশন যদি থাকে তাহলে কোনো গল্পই নেই, ঠিক আছে? কোনো ভ্যালু আসবে না, 0। তাহলে দেখো আমরা শুরুটা করবো কোথা থেকে, 1 থেকে। তাহলে 1 থেকে যদি স্টার্ট করা হয় তাহলে দেখো এনার্জি লেভেলগুলোর কি চেঞ্জেস হয় করসপন্ডিং টু এন স্কোয়ার। মানে এখানে যদি 1 হয় এখানে 1 হবে, এখানে যদি 2 হয় এটা 4 হবে, এখানে যদি 3 হয় তাহলে এখানে 9 হবে। তাহলে এই মাল্টিপ্লিকেশন হিসেবে চেঞ্জেস হচ্ছে অনলি। দেখো এখানে হচ্ছে তোমার সমস্ত কিছু ইন্ডিপেন্ডেন্ট থাকছে, অনলি এনার্জি স্টেট এন এর উপর ডিপেন্ড করে এনার্জি স্টেটগুলো চেঞ্জ হচ্ছে। গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, বোঝা গেছে? হ্যাঁ, এখানে এই পুরো পোর্শনটার ভ্যালু যদি তোমার এ বলা থাকে তাহলে এ যেটা বলা আছে তার হিসাবে আমরা নেব, আদারওয়াইজ টোটাল পার্টের ভ্যালু আমরা একটা অ্যাজাম্পশন করে করব। কী অ্যাজাম্পশন করবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমার কোশ্চেনে কী বলা আছে, ঠিক আছে? তো তার পার্টে যাচ্ছি। দেখো এখানে কিছু কন্ডিশন বলে দেওয়া হয়েছিল। কি কন্ডিশন বলে দেওয়া হয়েছিল, বলা হয়েছে সাই 0-তে 0 অ্যান্ড সাই 1-এ 0। তাহলে সাই 0-তে 0 অ্যান্ড সাই 1-এ 0 ব্যাপারটা একটু ভেবে দেখো। এই সাইটাকে যদি আমরা বলি যে এটা ওয়াই, ঠিক আছে, তাহলে এরকম একটা প্লট করি, ঠিক আছে? তাহলে এই প্লট করার পর দেখো সাই অফ 0, তাহলে এই রকমভাবে আমি বলতে পারি যে এটা একটা তোমার 0 পয়েন্টে ভ্যালু হবে 0। আচ্ছা এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু, তাহলে এটা 0 অ্যান্ড আচ্ছা এটা দেখো এটা এটা কার ভ্যালু, এটা এক্স, তাহলে এটা অরিজিন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0
এখানে এক্স ইকুয়াল টু 1 বলা হয়েছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এবার গল্প হচ্ছে যে এটা তোমার ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েলের কন্ডিশন, ঠিক আছে। এবার তোমাকে এখান থেকে কি করতে হবে, যদি আমরা প্লট হিসাবে দেখি তাহলে প্লটটা কীরকম হতে পারে, এরকম হতে পারে, চেঞ্জেস করে দিলাম, এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে, আমার এরকমও হতে পারে, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট হতে পারে। এবার কি রকম হচ্ছে এটা পুরোটা ডিপেন্ড করছে এই ইকুয়েশনের বাকি ইন্টারনাল প্রপার্টিগুলো। ইন্টারনাল প্রপার্টি কেন বললাম, কারণ দেখো আমরা ইকুয়েশনটাকে যদি একদম সিম্পলিফিকেশন করে নিই তাহলে দেখো আমাদের এখানে দুই সাইডের কন্ডিশনটা ক্লিয়ার, যে এখানে শুরু হবে, শেষ এখানে হবে, ঠিক আছে। মিডিলে কি গল্প হচ্ছে আমরা জানি না, কিন্তু এই মিডিলের গল্প অনুযায়ী তোমার আমার কিছু কিছু কাজ করতে হবে। কীরকম কাজ করতে হবে এখানে কিছু কিছু বলে দিয়েছে, তাহলে এর রেসপেক্টে চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাকে একটু ভাবতে হবে। দেখো এখানে লেখা আছে স্টার্টিং দ্য বাউন্ডারি কন্ডিশন ইউজড, বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন। তোমাকে প্রত্যেকটা জায়গাতে কোশ্চেনে ম্যাক্সিমামটাই বলে দেওয়ার কথা, ঠিক আছে। কোনো কারণে কোনোটা যদি বলে না দেয় তাহলে তুমি যখন নিজের ইচ্ছা মতো একটা ভ্যালু নেবে, তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে, কোন কলেজে পড়েছে? স্যার সুরেন্দ্রনাথে। কোন কলেজের, মানে স্যার আমার বাসন্তী দেবী কোন কলেজ। কলেজে সুরেন্দ্রনাথে পড়েছে সেটা জিজ্ঞেস করো। মনিন্দ্রর পড়েছে সুরেন্দ্রনাথ। মনিন্দ্রর পড়েছে সুরেন্দ্রনাথে, আচ্ছা। বাসন্তী দেবী কাদের পড়েছে? স্যার আমার পড়েছে বাসন্তী দেবী। কোন কলেজের? স্যার আমি আশুতোষ কলেজের, এবার বাসন্তী দেবী কলেজে পড়েছে। স্যার আমার লেডি ব্রাভনে পড়েছে, এজিসি বোস কলেজ। এজিসি বোস কলেজ। স্যার আমার আশুতোষ কলেজ আর গোখেলে পড়েছে। গোখলে পড়েছে, গোখলে খুব হেল্পফুল, সুরেন্দ্রনাথও হেল্পফুল। লেডি ব্রেবনটা আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না। আর হচ্ছে বাসন্তী দেবী বললে, বাসন্তী দেবী কলেজে বাসন্তী দেবী কলেজে কি ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছে কি না আমার কাছে এই মুহূর্তে আপডেট নেই। চেঞ্জ হওয়ার কথা ছিল, যদি পুরনোরা আছে তাহলে ঠিকই আছে, না হলে কিছু চেঞ্জেস হলে একটু হয়তো, যাই হোক এক্সটার্নাল তো থাকবে, হেল্প পাবে তোমরা, সেন্টারে অনেক হেল্প করে। আর যতদূর খবর আছে এবারের কোশ্চেন তোমাদের ফর্মাল কোশ্চেন করা হয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই পার্টে চলে যাই। তো দেখো এখানে আমরা কী নিয়ে ডিসকাস করছিলাম, আচ্ছা এই কন্ডিশন নিয়ে ডিসকাস করছিলাম। তো জেনারেলি আমাদের এই কন্ডিশনের উপর বেস করে বাকি সমস্ত কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এই পুরো কাজ করতে গিয়ে তোমাকে বেশ কিছু কাজ করতে হচ্ছে, মানে এই কাজটা কমপ্লিট করতে গিয়ে তোমাকে ডেফ ইকুয়েশন ইউজ করে অনেকগুলো কাজ করতে হতে পারে। কী কী করতে হতে পারে দেখো, এখানে যে পোটেনশিয়ালের কথা বলা হয়েছে ভি, এই পোটেনশিয়ালের দুটো ক্যাটাগরি হতে পারে। কি কি হতে পারে? এক হচ্ছে ইনফাইনাইট হতে পারে, দুই হচ্ছে ফাইনাইট হতে পারে, ঠিক আছে। তাহলে ইনফাইনাইট হচ্ছে না ফাইনাইট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আবার আমরা ডেফ ভি এক্স দিয়ে একটা কাজ করতে হতে পারে। আমাদের ডিপেন্ড করছে সেটা কোশ্চেনের উপর, যে কি পোটেনশিয়ালের কথা কি মেনশন করা আছে। এখানে যেরকম পোটেনশিয়াল এরকমভাবে বলে দিয়েছে, তাহলে এখানে তোমাকে সেইভাবেই ডেফ ভি এক্সটাকে ডিফাইন করতে হবে। এখানেও একটা কাজ করে দেওয়া হয়েছে সেম প্যাটার্নের, আরও আমি মডিফাই করে বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। সিমিলারলি যদি কোশ্চেন দেখো, এখানের যে কাজটুকু বললাম যে আমাদের মেন টার্গেটটা কি, সেই জায়গাটা বুঝতে পেরেছো তো? এখানের মেন অ্যাপ্রোচটা
ইকুয়েশন এখানে কখনো চেঞ্জ হবে না, ইকুয়েশন ফিক্সড। কি চেঞ্জ হতে পারে? পোটেনশিয়াল চেঞ্জ হতে পারে। ইকুয়েশন কোন জায়গাতে চেঞ্জ হবে? যখন আমরা কোয়ান্টাম হারমোনিক অসিলেটরে যাব তখন এই জায়গাটাতে একটু মডিফিকেশন হচ্ছে। হাইড্রোজেন অ্যাটমের কাজ করার সময় এই পুরো পোর্শনটা আবার চেঞ্জেস হবে, কারণ সেই হিসাবে আমাকে ইকুয়েশনটাকে মডিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওভারঅল যে কথাটা বললাম এই পার্টের গল্পটা একটু বোঝা গেছে কিনা দেখো, তাহলে তারপর আমরা কোডিংয়ে আসবো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আরও একটা কী বলছিলাম, হ্যাঁ চলো প্রথমে এরপর তাহলে কোশ্চেনটা এবার দেখে নিই আমরা যে কোশ্চেন কী ধরনের আসছে, কোশ্চেন কী কী আসছে। দেখো এখানের যেরকম এই সেম গল্প তুমি, আচ্ছা চলে যাও ডিস্ট্রিবিউশন অফ মার্কস। ডিস্ট্রিবিউশন অফ মার্কসে দেখো, ঠিক আছে, প্রথমে হচ্ছে তুমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই কীভাবে করছো অ্যান্ড কী কী নিয়েছো সেটার উপর কত মার্কস? 3 marks. Plotting of graph to solve the transcendental equation. Transcendental equation যদি তুমি সলভ করে প্লট করো তার জন্য 5 আছে, ঠিক আছে। রিডিং অফ দ্য গেস ভ্যালু ভিউইং গ্রাফ তার জন্য খুব সামান্য 1 নাম্বার আছে, ঠিক আছে। যদি ওখানে ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার কাটা যাবে। ফাইন্ডিং অ্যান্ড প্রিন্টিং অফ দ্য আইগেন এনার্জিস ফ্রম রিফাইন্ড রুটস ইউজিং গেস ভ্যালুস, এটার জন্য তোমার 3 মার্কস আছে। ফাইন্ডিং অ্যান্ড প্লটিং অফ দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন অ্যালং উইথ পোটেনশিয়াল। আচ্ছা নর্মালাইজ ওয়েভ ফাংশনের জন্য কত নাম্বার আছে দেখো? 8 নাম্বার। তো নর্মালাইজ কীভাবে করতে হয় তোমরা জানো, এখানেও তোমরা নর্মালাইজের পার্টটা খুব ইজি পার্ট, সেটাও দেখিয়ে দেবো। সেখানে তোমাদের 8 নাম্বার আছে, মানে অনেক নাম্বার আছে, ঠিক আছে। তাহলে দেখো কোন ইকুয়েশনকে যদি নর্মালাইজ করতে হয় তার বেসিক কাজ তোমরা জানো, সেখান থেকে দেখো আমি কাজটা করেও দিয়েছি তোমাদের, দেখো খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে 8 নাম্বার আর এই পার্টটা 8 আর 5-এ এটা টোটাল কত হচ্ছে দেখো তো, এটা কত নম্বরের কোশ্চেন? 20 স্যার স্যার। 8 আর 5 তোমাদের তাহলে এই ধরনের এরকম পড়লে টোটাল একটাতেই হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 6 4 10, আচ্ছা এখানে পার্ট করে দিয়েছে, ঠিক আছে, মানে দুটো জিনিস একসাথে মার্জ করে দিতে পারে, দুটো একসাথে মার্জ করে দিতে পারে। আচ্ছা এই জায়গাটার ক্ষেত্রে দেখো, এই জায়গাটার ক্ষেত্রে আচ্ছা আগেরটার যা কোশ্চেন দুটো কন্ডিশন অ্যাপ্লাই করা আছে এখানে, আর এই কোশ্চেনটা দেখো 3টে পার্ট আছে, তার সাথে m/h কাটের ভ্যালু 1, v0-এর ভ্যালু আলাদা করে দিয়েছে, v0 ইকুয়াল টু 40, এখানে v0 ইকুয়াল টু 20, a ইকুয়াল টু 2, আর এখানে তোমার a ইকুয়াল টু 1 আছে, ঠিক আছে। এখানে বলেছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলেঞ্জার ইকুয়েশন ফর্মুলা ইউজিং অয়েলার অ্যান্ড নিউমেরভ মেথড, ফাইন্ডিং অ্যান্ড প্রিন্টিং দ্য এনার্জি আইগেন ইউজিং শুটিং মেথড, ঠিক আছে। 10 মার্কস। ফাইন্ডিং অ্যান্ড প্লটিং দ্য নর্মালাইজ ওয়েভ ফাংশন, দেখো 10 6 4 পাটে পাটে কাজ আছে। তার সাথে আচ্ছা এখানে দিয়েছে তোমার কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের কাজ দিয়েছে, ফাইন্ড দ্য গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট ইউজিং শুটিং টু ফাইন্ড আইগেন এনার্জিস অ্যান্ড ওয়াইলার অর নিউমেরভ। আচ্ছা এখানে তোমার অপশন দিয়ে দিয়েছে তুমি ওয়াইলার আর নিউমেরভ যে কোনো ইউজ করতে পারো, মানে তোমাকে কিছু স্পেসিফিক করে স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এখানে যে ওয়ার্কিং ফর্মুলাগুলো লিখতে হচ্ছে ওগুলো কি খাতায় লিখতে হবে নাকি কোডে? ওয়ার্কিং ফর্মুলাটা যেটা তোমাকে বলেছে সেটা হচ্ছে তোমার কোডিংয়ের ক্ষেত্রে, তোমাকে কি খাতাতে লিখতে হবে বলেছে? খাতাতে মনে হয় না এই পোর্শনটা লিখতে হয়। তোমাদের তো খাতায় লিখতে হবে বলে আলাদা কিছু হয় না, তোমাদের তো পুরোটাই প্রিন্ট হওয়ার কথা। তোমরা পরীক্ষা দিয়েছো তো 3rd সেমে। হ্যাঁ স্যার, বাট ওখানে পুরো কোশ্চেনটাই লিখতে হয় স্যার। পুরো পুরো কোশ্চেনটাই লিখতে হয় স্যার। তোমাদের হাতে লিখতে হয়, প্রিন্ট করতে হয় না? প্রিন্ট করায় না কলেজ? তোমরা যেটা কোড করো সেটার প্রিন্ট আউট বের করে না? স্যার প্রিন্ট আউট হ্যাঁ স্যার প্রিন্ট আউট হ্যাঁ, দেয়। হ্যাঁ তো ওই প্রিন্ট আউটটার সাথেই হয়তো তোমার তার সাথে অ্যাডিশনালি ভাইভার সময় তোমাকে কিছু লিখতে দিতে পারে,
যে এটা কিভাবে হলো একটু ক্যালকুলেশন করে দেখো, বা তখন হয়তো কিছু বলতে পারে, যেটা সে তোমার ভাইবার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আলাদা করে তো লিখতে হয় বলে তো মনে হয় না। তোমাদের আলাদা করে নোটবুক রেডি করতে হয়েছিল, সেটা তো ওই ল্যাবরেটরির নোটবুক LNB বলে যেটা আছে 5 মার্কসের জন্য, আর 5 মার্কস ভাইবা, আর 20 মার্কস তোমাদের কোডিং। এবার কোনো কলেজে যদি প্রিন্ট না করে লিখতে বলে তাহলে লিখবে, কোড করে নেওয়ার পর লিখবে। আর যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি যদি ভাবো যে আমি আগে লিখবো তাহলে আগে লিখবে। জেনারেলি তোমার কোড রান করার পর সেটাকে প্রিন্ট আউট করা হয়, কেন? তাহলে সেখানে বোঝা যায় যে তুমি কিছু এরর করেছো কি না, বা কিছু হয়েছে কি না। আর তুমি যদি ম্যানুয়ালি হাতে লেখো, তাহলে ধরো কোথাও একটা কমা ফুল স্টপ বাদ গেছে, তো কোথাও একটা ব্র্যাকেটে তোমার ম্যাচ করেনি, তবুও তোমার কাছে এরর আসবে, তুমি তো ফাইনালি আউটপুটে দেখিয়ে দেবে যে এটা অ্যান্সার চলে এসছে। বা হয়তো তুমি আউটপুট দেখালে না, আউটপুটের জন্য 2 মার্কস আছে, তাহলে 2 মার্কস পাবে না, বাকি তো সব ঠিকঠাক পেয়ে যাবে। এবার তুমি যেটা হ্যান্ডরাইটিং করেছো সেটা নিশ্চয় তোমার যিনি অ্যাসেস করবেন, যিনি চেক করবেন, তিনি তো তোমার ওই কপি দেখে আবার কম্পিউটারে টাইপ করে সেটাকে তার ভেরিফাই করতে যাবে না। ওনার হাতে কি অত সময় থাকবে? থাকবে না। তো ওইভাবে উনি ভেরিফিকেশান করতে পারেন। জেনারেলি তোমাদের তো প্রিন্ট আউটই হয়। এবার হঠাৎ করে তোমরা এটা জিজ্ঞেস কেন করলে আমিও বুঝতে পারলাম না, যে স্যার আমাদেরকে কি লিখতে হবে হাতে। স্যার না, আসলে মেবি ও জিজ্ঞেস করছিল যে ওয়ার্কিং ফর্মুলা যেটা, সেই ওয়ার্কিং ফর্মুলাটা কি আগে খাতায় লিখে নিতে হবে, নাকি মানে ওয়ার্কিং ফর্মুলাটা জাস্ট এমনি কোডের মধ্যে যেটুকু দরকার সেটুকুই লিখবো? সেটার কথাই তো বললাম, খাতাতে লেখার তো কোনো গল্পই আসবে না। মানে স্যার কোডটা খাতায় লেখার কথা বলছি না, ওই ওয়ার্কিং ধরুন যে স্ক্রডিঞ্জার ইকুয়েশনের ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি ডাইরেক্ট কোডের মধ্যে ব্র্যাকেটে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো যে এটা স্ক্রডিঞ্জার ইকুয়েশনের ফর্মুলা, এখান থেকে আমি কোডে এইটুকু ফর্মুলা ইউজ করলাম, নাকি ওটা ইউজ করার মানে সময় শোনো, তুমি ইউজ করার সময় তো ওখানে ওখানে তো ডিরেক্ট কোডে তো বোঝাই যাবে ইকুয়েশনে। তুমি ওখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে পারো যে রুট ফাইন্ডিং করছো, বা সলিউশন করছো, বা শুটিং করছো, সেই জায়গাটা হ্যাশট্যাগ দিয়ে তুমি মেনশন করে দিলে। হ্যাঁ স্যার, ওইটাই বুঝতে পেরেছি। তারপরও তোমাদের হচ্ছে যিনি এক্সটার্নাল থাকবে তিনি হচ্ছে তোমাদের সব। উনি যদি অ্যাডিশনালি কোনো ইনফরমেশান লিখতে বলে বা স্কিপ করতে বলে, তাহলে ওনার ডিরেকশন অনুযায়ী কাজ করবে। কারণ আমি এখানে যা ডিরেকশন দেব সেই অনুযায়ী তোমাদের খাতায় কিন্তু মার্কস বসবে না। আমার হাতে মার্কস থাকলে তো আমি ফুল মার্কস দিতাম, আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে আমি তাই করি, ঠিক আছে? তো তোমাদের যিনি এক্সটার্নাল থাকবে তিনি যেটা চাইছে সেই হিসাবে কাজ করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ তিনি একরকম বললো, তুমি নিজের মতো করে হয়তো অন্যরকম করতে গেলে সেক্ষেত্রে তোমার নাম্বারে 1-2 ইফেক্ট পড়তে পারে। তো আমার মনে হয় না যে তুমি সব জায়গাতে নিজের মতামত না দিয়ে উনি যেভাবে ম্যানেজ করতে বলছে বা যেভাবে কাজ করতে বলছে সেইভাবে করবে। উনি যদি বলে অ্যাডিশনালি তোমাকে ওয়ার্কিং ফর্মুলা আলাদা করে লিখতে হবে, জেনারেলি লিখতে হয় না। আজ অব্দি আমি কারো কাছে শুনিনি যে আমাদের স্যার অ্যাডিশনালি এরকম লিখতে হয়েছে। হ্যাঁ, তোমাকে একটা জিনিস বলতে পারে, হয়তো বোঝাতে বলতে পারে ভাইভাতে, ঠিক আছে? তো এক্সটার্নালের উপর এগুলো কিছু কিছু ডিপেন্ড করছে। এগুলো তোমার কোশ্চেনে এইভাবে মেনশন থাকবে না যে রাইট এ ওয়ার্কিং ফর্মুলা অফ সামথিং সামথিং সামথিং, এসব কিছু থাকবে। ওকে, তো চলো তাহলে এখানে যেটা দেখছিলাম আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম। কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের তোমার গ্রাউন্ড স্টেট অ্যান্ড এক্সাইটেড স্টেট এর কাজ করতে বলা হয়েছে, ঠিক আছে? তারপর এখানেও দেখো, এখানে আচ্ছা এখানেও ভিআরটা এটা চেঞ্জ করা হয়েছে, একই টাইপের সব। তারপর এখানেও সেম Vx ইকুয়াল টু, এখানে ইনফাইনাইট, এখানে এক্স আছে, গল্প একই রকম। আচ্ছা, ক্র্যাক নিকলসন অপারেটর, এই পার্টটা এলে জেনারেলি স্কিপ করবে, ঠিক আছে? এই পার্টটা মনে হয় না কোনো কলেজ কোশ্চেনে দেবে, এই পার্টটা এলে মনে হয় না কোনো কলেজ কোশ্চেনে দেবে, এটা স্কিপ করে দেয়। স্যার আমাদের ল্যাবে করিয়েছে এইবার। করিয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। তোমাদের করিয়েছে? হ্যাঁ স্যার তাহলে করবে। তোমার যদি কনফিডেন্ট থাকে তাহলে করতে পারো, তুমি যদি রেডি থাকে তাহলে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম টিচাররা কখনোই বলবে না যে তুমি এটা করো না বা ওটা করো না। অনেক সময় কি বলো তো, ধরো তোমরা এক একটা কলেজে কতজন করে আছো,
মানে যারা এখানে আছো তোমরা একসাথে কতজন পরীক্ষা দেবে? 10 জন, 12 জন, 15 জন, 20 জন? স্যার আমাদের দুজন। তোমরা দুজন। স্যার আমাদের 6 জন। যারা দুজন আছো বা যারা 6 জন আছো, আর কেউ বেশি আছো? 10 জনের বেশি এরকম আছো কেউ? আবার মনে হয় না নেই, থাকলে তো রেসপন্স করতে কেউ। আচ্ছা, তাহলে দেখো সেই ক্ষেত্রে ধরো 1 থেকে 5 অবধি কোশ্চেনগুলো সিলেক্ট করলো। সিলেক্ট করে তো জেনারেলি লটারি হওয়ার কথা। এবার লটারিতে তোমাকে হয়তো সেকেন্ড টাইমও অপশান দিতে পারে। আর যেহেতু এটা তো তোমার ইনস্ট্রুমেন্টাল প্র্যাকটিক্যাল না, যে ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, অ্যালটমেন্টের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল প্র্যাকটিক্যাল হলে ইনস্ট্রুমেন্ট তো তোমার একটা ফিক্সড থাকে, যে হয়তো এই ইনস্ট্রুমেন্টটাতে তোমার দুজনই করতে পারবে, দুটো সেট আছে, তাহলে দুজন কাজ করতে পারবে। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো তোমার বাধা নেই, সেই জন্য এখানে তোমাদের অপশানটা অনেক বেশি। মানে তুমি ভাবো পুরো কোশ্চেনের মধ্যে তুমি একটাও পারবে না এরকম হওয়ার পসিবিলিটি খুব কম। তো তোমাদের যে ভয়টা আছে, প্রথমে সেই ভয়টা থেকে বেরিয়ে এসো, যে স্যার সিসিটি নিয়ে কী হবে, ঠিক আছে, এই ভয়টা থেকে আগে বেরিয়ে এসো। সিসি টেনে প্রচুর অপশান। জেনারেলি তোমাদের যদি এই প্যাটার্ন ফলো করে এবারও কোশ্চেন হয়, জেনারেলি এই প্যাটার্নই ফলো হয়। কোথাও এখানে তোমার এবিসি দিয়ে দিয়েছে, সেটা কোথাও তোমার নাম্বারিং করে 5, 6 এরকম করতে পারে। তো দেখো মেন হচ্ছে এই যে আমি পুরো কাজটা, পুরো কোশ্চেনটার মধ্যে দেখো তোমাদের অনেকটাই রিপিট আসছে। একটা এই প্যাটার্নটা ফলো করে 2 নাম্বার কোশ্চেনও একই টাইপের, 3 নাম্বার কোশ্চেনটা একটু আলাদা, 4 নাম্বার কোশ্চেনটা আবার সেম ওই প্যাটার্নে চলে গেছে, আবার 5 নাম্বারটা সেম প্যাটার্নে গেছে, অ্যান্ড 6 নাম্বারে গল্পটাকে একটু অন্যভাবে সাজিয়েছে, ঠিক আছে, কিন্তু ডিফিকাল্ট কোনোটাই না। আচ্ছা, কাদের অর্কপ্রবোধের কলেজে করিয়েছে না কারা বললে এটা করিয়েছে? স্যার আমাদের মনীন্দ্র। মনীন্দ্র। আচ্ছা, তুহিন নাকি? স্যার তাহলে পুরোটা স্যার ভালো করে- আশুতোষের টেকনিক্যাল করিয়েছে, কিন্তু বুঝতে পারিনি। যাই হোক। আচ্ছা, তারপরে দেখো এটা অন্য আর একদিন কোশ্চেন। ওখানেও দেখো তুমি গল্পটা দেখো, পোটেনশিয়াল ওয়েলের কাজই আছে, তার সাথে একই টাইপের দেখো। তারপর যদি এটাও দেখো সেম গল্প, শুধু দেখো ভি ভ্যালু চেঞ্জ হয়েছে, এর ভ্যালু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানেও দেখো 3 নম্বরে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর দিয়েছে, আগের দিনও তোমার সেম কোশ্চেন ছিল। এই জায়গাতে চেঞ্জেস হয়েছে, এই জায়গাটা চেঞ্জেস হয়েছে অনেকটা। আচ্ছা, এটা তোমার হাইড্রোজেন অ্যাটম তুলে দিয়েছে। মানে সবগুলোতেই একই জিনিসই তুলে দিয়েছে। দেখো তোমরা যদি একটু ফলো করে দেখো, তাহলে এখানের 1 নম্বরের কোশ্চেনের সাথে এটারও 1 নাম্বার প্রায় একই টাইপের এসছে, 2 নাম্বারের সাথে 2 নাম্বার। তুমি একটা জিনিস দেখো, এই যে পোটেনশিয়াল স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল আর তোমার পোটেনশিয়াল ওয়েল থেকেই তোমার 3টে মতো কোশ্চেন থাকছে, ঠিক আছে। দেখো এখানে ভিএক্স থেকে একটা, এখানে ভিএক্স থেকে 2টো, আরও একটা কোথাও দেখলাম ভিএক্স থেকে, আগেরটাতে দেখলাম মনে হয় একটা ভিএক্স, 2টো ভিএক্স। আচ্ছা, এখানে ভিআর হয়ে গেছে 3টে ভিএক্স, ঠিক আছে। জেনারেলি এই পার্টটা করলে তোমার অনেকটা পসিবিলিটি আছে যে কমন পাওয়ার, ঠিক আছে, অ্যান্ড পাইও, আগের বারে ছেলেমেয়েরাও পেয়েছে, তোমরাও পাবে। আরেকটা দেখো কোয়ান্টাম হারমোনিক অসিলেটর থেকে একটা কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখান থেকেই তোমার মানে পোটেনশিয়াল আর কোয়ান্টাম হারমোনিক অসিলেটর আর রেডিয়াল হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াল পার্টটা, এই 3টে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কটা আসছে, মানে তোমাদের প্রবলেমস টাইপের আসছে। তার সাথে লাস্ট পোর্শনে একটা তোমাদের, যাদের করিয়েছে যারা বুঝতে পেরেছো ঠিক আছে তারা করো 6 নম্বরের কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 6, নাম্বার হচ্ছে 20 মার্কস আছে, ঠিক আছে? তো এই পুরো পার্টের উপরেই তোমাদের কাজটা আসছে, এর বাইরে কিন্তু আসছে না কিছু, যদি তোমরা একটু ঘুরিয়ে টুরিয়ে দেখো তাহলে জেনারেলি এই রিলেটেডই কোশ্চেন সব। আর এবারের তোমাদের কোশ্চেনটা আরও স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা, মানে মিডিলে এইগুলোর ভ্যালু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিডার 2m/h²=1 এই রিলেটেডই হওয়ার কথা, ঠিক আছে? এবার কার কবে কি আছে সেটা তো কেউই বলতে পারবে না, তবে আশা করা যায় এই সেম প্যাটার্নটাই তোমাদের ফলো হচ্ছে অ্যান্ড কোশ্চেন খুব স্ট্রেট ফরওয়ার্ডই হচ্ছে, তোমাকে আমরা এখন ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন করছে না। আচ্ছা আচ্ছা চলো এবার সলিউশনের পার্টে চলে যাই। তাহলে কোশ্চেনের প্যাটার্নটা আমরা বুঝতে পারলাম যে কী রকম টাইপের কোশ্চেনটা আসতে পারে, মোটামুটি একটু আইডিয়া হয়েছে, সবার আইডিয়া কি দিতে পারলাম? কি কোশ্চেন দেখে এবার কনফিডেন্স আসছে তো, যদিও আমি এখনো সলিউশনের পার্টে যাইনি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এই রনিত আছে? রনিত, এই ভাই কিছু বুঝতে পারছিস তো? কালকেও আমাকে ফোন করেছিল, ওর কথা শুনে আমিও ভয় পেয়ে গেছি যে ছেলেটা আবার কি। রনিত বুঝতে পারছো? কিছুটা হলেও বুঝতে পেরেছো যে আমাদের কোশ্চেনের অ্যাপ্রোচটা কি থাকবে ইউনিভার্সিটির কোশ্চেনে, আমাদেরকে কি চাইবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না পারলে বলো। হ্যাঁ আচ্ছা, এবার চলো একটু ডিসকাশনে আমরা চলে যাই, এই অ্যান্সারের দিকে চলে যাই, যে আমাকে একটু চেঞ্জেস করে দিলে কীভাবে করতে হবে। তাহলে দেখো, মেন গল্প, মেন একটাই জায়গা, সব জায়গাতে গিয়ে আমার এটা এরকম। স্যার আপনি শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। স্যার বলছি এই সলিউশনের আপনি পিডিএফটা এমনি পাঠাবেন তো, মানে এটা অ্যাপে দিলে কিন্তু? হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে স্যার, এটা থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো, আমি পিডিএফ নিয়ে কী করবো, তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এখান থেকে তোমরা চাইলে এটা কপিও করতে পারবে, এটা তো ইমেজ ফরম্যাটে নেই, আর এটা রানও করা যাবে। এটা আইপাইথন ফাইলও আছে, কিন্তু আইপাইথন ফাইলটা তোমরা ডিরেক্ট রান করাতে পারবে না, মানে হ্যাঁ পারবে, তোমাদের যদি জুপিটার ইউজ করো তাহলে পারবে, আমার মনে হয় না স্যার সবাই। ঠিক আছে, পিডিএফ থেকে হবে, পিডিএফ থেকে হয়ে যাবে, জুপিটারে বা মাই কম্পাইলারে কপি করে নেবো, অসুবিধা হবে হ্যাঁ না। হ্যাঁ, পার্টে কপি করে নেবো, অসুবিধা নেই। তো চলো ফার্স্ট পার্টে যাই। ফার্স্ট পার্টে হচ্ছে, দেখো এটা হচ্ছে আমি তোমাদের যে প্রবলেমসটা দেখালাম শৈলেন্দ্রের ইকুয়েশন, সেখান থেকে যা কিছুই করতে যাই আমাকে এই রিলেটেড জিনিসগুলো ইম্পোর্ট করতে হবে। কী কী ইম্পোর্ট করতে হয়েছে, এটা কমন জিনিস সব জায়গাতে করতে হয়, এটাও কমন জিনিস সব জায়গাতে করতে হয়। এখানে আমরা স্পেশাল কি ইউজ করছি দেখো, scipy.integrate একটা ODE-INT, কারণ আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তো ODE-INT ইউজ করতে হবে। সিমসনস আছে, সিমসন দিয়ে আমরা ইন্টিগ্রেশনের কিছু কাজ দরকার হলে করতে পারবো, সেই জন্য। রুট ফাইন্ডিংয়ের জন্য আমরা এটাকে রেখেছি, ঠিক আছে। এছাড়াও আমরা নিউটনও ইউজ করতে পারি রুট ফাইন্ডিংয়ের জন্য, ঠিক আছে। তাহলে ইম্পোর্টের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার পোটেনশিয়াল ওয়েলের যে কাজটা হচ্ছে সেটা দুটো টাইপের হতে পারে, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। জেনারেলি ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলগুলোর ক্ষেত্রে আমরা কাজটা কীভাবে করব, ফার্স্ট পার্টে দেখো, আমরা যদি ইকুয়েশনটাকে দেখি তাহলে ডেফ এফ অফ ইউ এক্স ই বললাম। আচ্ছা ইউটা কি, ইউটা মানে হচ্ছে ইউ, এই ইউ এর পার্টটা হচ্ছে তোমার, এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, সাইয়ের সাথে। কিভাবে করব দেখো, একটা হতে পারে তোমার ডি সাই ডিএক্স, আর একটা কী হবে বলো তো, ডি টু সাই ডিএক্স টু। এই পুরোটাকেই আমরা ইউ যদি ধরে নিই তাহলে একটা হবে তোমার ইউ জিরো, আর একটা হবে ইউ ওয়ান, ঠিক আছে। এই জন্য ইউ ইকুয়াল টু কী লেখা আছে দেখো, ওয়াই আর জেড লেখা আছে, বা আমি এটাকে তোমার ইউ জিরো ইউ ওয়ানও বলতে পারতাম। তাহলে একটু যদি ফলো করে দেখো, তাহলে এই পার্টটা ইকুয়াল টু যদি আমি ওয়াই বলি, সরি উল্টো হচ্ছে, এটা ইকুয়াল টু যদি আমি জেড বলি, তাহলে ডি জেড ডিএক্স ইকুয়াল টু এই পার্টটা পাবো, আর
y is equivalent to psi, y is equivalent to psi। এই পার্টটা ক্লিয়ার করতে পারলাম কি? দেখো একটু রেসপন্স করো, নাকি গুলিয়ে গেল? স্যার আর একবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা, একটু দাঁড়াও, এটাকে পরিষ্কার করে নিই একটু। এই রনিত, আকাশ, অর্কপ্রভ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, মোটামুটি। আচ্ছা, দেখো ইকুয়েশনে তোমার দুটো পার্ট আসবে সাই রিলেটেড, একটা হবে ডি সাই ডিএক্স আর একটা হবে ডি টু সাই ডিএক্স টু। যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা ডিরেক্ট এখান থেকে সাই বের করতে পারবো না, সেই জন্য আমরা কি করলাম, এটা ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে আমরা ডি জেড ডিএক্স ইকুয়াল টু এটা বলতে পারবো। এত দূর অব্দি ক্লিয়ার? ঠিক আছে, এবার বললাম হ্যাঁ স্যার। এই সাইটা আমি এখানে তো সাই লিখতে পারছি না, সেই জন্য আমি কি লিখলাম, এই সাইটাকে আমি ইউ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ইউ যদি আমি লিখি তাহলে এই ইউ এর কটা পার্ট হবে? এটা একটা পার্ট, আর একটা দুটো পার্ট হবে, আর একটা হচ্ছে এটা একটা পার্ট। ঠিক আছে, তাহলে এই দুটো পার্টের জন্য আমি কাকে কাকে কি ধরেছি? এই পার্টটার জন্য আচ্ছা এটা ইকুয়াল টু আমি ধরেছি ওয়াই বা ইউ ইকুয়াল টু, মানে ইউ এর দুটো পার্ট, একটা হচ্ছে সাই আর একটা তোমার ডি সাই ডিএক্স সলিউশনে আসবে, তাহলে সেই জন্য আর একটা হচ্ছে তোমার জেড। তাহলে ইউ এর দুটো পার্ট পেলাম, একটা ওয়াই আর একটা জেড। এই জায়গাটা এখানে মেনশন করা হয়েছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার এখানে ওয়াইটা কোনটা ধরেছেন? ওয়াই ইকুয়াল টু সাই। দেখো ইউ এর আমি দুটো পার্ট ধরেছি, এখানে ইউ এর দুটো পার্ট ধরেছি, একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে জেড। ঠিক আছে, কিন্তু এখানে আমাকে ওইভাবে মেনশন করার কোনো দরকার নেই। আমি এখানে ইউ ধরেছি, মানে ইউ একটা ভ্যারিয়েবল, এখানে এক্স ধরেছি অ্যান্ড এখানে ই ধরেছি। তাহলে এই তিনটে ভ্যারিয়েবল, ঠিক আছে, এই তিনটের উপর ডিপেন্ড করে এফ এর ভ্যালু ডিপেন্ড করবে, মানে এফ এর ভ্যালু আসবে। এবার আমি আবার কী করলাম, এই ইউটাকে আবার বললাম এরা দুটো ভাগ। ঠিক আছে, ইউটা হচ্ছে তোমার একটা ওয়াই একটা জেড। এবার আমার ইকুয়েশনটা যদি দেখো তাহলে ইকুয়েশনটাতে কি ছিল? ইকুয়েশনটা দেখো, দেখো ইকুয়েশনে আছে ডি টু সাই ডিএক্স টু ইকুয়াল টু ভিএক্স মাইনাস ই ইন্টু সাই, ভিএক্স মাইনাস ই ইন্টু সাই। তাহলে এটাকে আমরা দুটোভাবে লিখছি, একটা ওয়াই আর একটা জেড। এবার এটা কাজ করার জন্য আমরা যেরকম তোমাদের সেকেন্ড, কি বলছো বলো বলো? ভিডিওটা পজ হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ভিডিও পজ হয়ে গেছে, ইন্টারনেটের সমস্যা হচ্ছে নাকি? কেউ কি দেখতে পাচ্ছ নাকি সবাই দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, ভিডিও পজ নেই, আমি তো তোমাদের এন্টায়ার স্ক্রিন শেয়ার করেই কাজ করছি, গুগল মিট করছি তো, ভিডিও পজ কী করে করব? আচ্ছা, তাহলে দেখো এই পার্টটা করা হয়েছে। এবার এই পার্টে ফার্স্ট পার্টের কাজটা শর্টকাট মাথায় রাখবে। ফার্স্ট পার্টের কাজটা হচ্ছে আমার ডিসাই ডিএক্স যেটা ধরেছিলাম সেই কাজটা, অ্যান্ড সেকেন্ড পার্টে আমার ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে ইকুয়েশনটাতে কী ছিল? ভিএক্স মাইনাস ই ছিল, আর ভিএক্স মাইনাস ই সাই এরকম ছিল। তাহলে দেখো আমি কি লিখেছি, এই পার্টটাই তো লিখেছি এখানে। কি বোঝা গেল? তাহলে ইকুয়েশন লেখার ব্যাপারটা কি খুব একটা কঠিন? সিম্পল তো।
ঠিক আছে? কি কঠিন কোথাও মনে হলো কোয়েশ্চেনটা? এই পার্টটা লিখেছি, জাস্ট এই পার্টটা, জাস্ট এই পুরো পোর্শনটা, এই পার্টটা কোথায় লিখেছি? এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? এরপর আমরা একটু শুটিংয়ের কাজ দেখে নেব, ঠিক আছে? শুটিং কি করছে? এ সলিউশন বের করবে। কার সলিউশন বের করবে? শুটিং সলিউশন বের করছে। কার সলিউশন বের করছে? দেখো, আমরা এখানে এফ দিয়ে যে ফাংশনটা দিয়েছিলাম সোলিঞ্জার ইকুয়েশন, তার সলিউশন বের করছে। তাহলে এফ এর সলিউশন বের করবে কার রেসপেক্টে, কার কার ভ্যালু নিয়ে কাজ করবে? ইউ এর ভ্যালু, এক্স এর ভ্যালু অ্যান্ড আর্গুমেন্টস ই এর ভ্যালু নিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো নিয়ে যখন কাজ করবে, এই পুরো সিস্টেমের মধ্যে ই এর ভ্যালু আলাদা করে কি কোথাও বলা আছে? এখানে কোথাও বলা নেই। তাহলে এর সলিউশনটা আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখতে পাবো কী হচ্ছে গল্পটা। তাহলে দেখো, ডিফাইন করা হয়েছে শুটকে, ডিফাইন করা হয়েছে এফকে। কার কার কাজ হয়ে গেল? শুটের কাজ হয়ে গেল, মানে আমি সলিউশন বের করার কাজ করে নিলাম অ্যান্ড ফাংশনটা আমি রেডি করে নিলাম। এবার আমাকে এই যে ফাংশনটা রেডি করেছিলাম এফ, সেখানে আমি বলে দিয়েছিলাম ভিএক্স স্পেশালি কিছু ডিফাইন করিনি। সেই ভিএক্সটাকে যেহেতু ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এখানে ডিফাইন করা হচ্ছে, এই ভিএক্সটা এখানে ডিফাইন করা হচ্ছে। কি ডিফাইন করা হচ্ছে? যে এক্সের ভ্যালু -1 থেকে +1 মধ্যে কি হবে? 0 হবে। আর বাকি পোর্শনে কি কত হবে? 20 হবে। এইটুকু ক্লিয়ার হলো? ভিএক্স এর হ্যাঁ, স্যার। কন্ডিশন -1 থেকে +1 এর মধ্যে হবে 0 অ্যান্ড বাকি পার্টে হবে 20। সেটাই এখানে লেখা হয়েছে। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। কি রনি, তর্কপ্রভ, তুহিন, শালিনী? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, গুড। তাহলে এখানে তোমাদের কখনো 20 হতে পারে, কখনো 30 হতে পারে, কখনো 40 হতে পারে। এই পোর্শনগুলো কখনো কখনো তোমাদের -x/2 হতে পারে, -1 ≤ x/2 হতে পারে, অ্যান্ড দিয়ে আবার তুমি আরেকটা কন্ডিশন ইউজ করতে পারো, ঠিক আছে? কখনো কখনো তোমাদের মাল্টিপল হতে পারে, মাল্টিপল কন্ডিশন হতে পারে। মাল্টিপল কন্ডিশন মানে যদি অনেকগুলো কন্ডিশন থাকে, 3টে 4টে, তাহলে তোমরা কি করবে? ইফ আর এলস দিয়ে সলিউশন আসছে না, তখন কাকে নিয়ে আসবে? এলিফকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা তোমরা জানো। এবার হঠাৎ করে ধরো তোমার 3টে 4টে কন্ডিশন দিয়ে দিয়েছে, যে এটা হলে এই হবে, ওই হলে এই হবে, সেই হলে তাই হবে, তাহলে তখন তোমরা ঘাবড়ে যাবে না, কারণ এখানে ইফ এলস দিয়ে করা আছে। তার মানে সব জায়গাতে তোমার শুধুমাত্র ইফ এলস দিয়ে করতে হবে এরকম না, তুমি মিডিলে কন্ডিশন নিয়ে আসবে, এলিফ দিয়ে কাজ করবে। বোঝাতে পারলাম? আচ্ছা, স্যার একটা প্রশ্ন বলো। আছে। স্যার বলছি যে যদি এলিফ দিয়ে কাজ না করি, মানে যদি করি তাহলে তো হবে জানি, যদি না করি তাহলে কি পরে আবার ডিফাইন ভিএক্স করে আরেকটা কন্ডিশন লিখতে পারবো? মানে প্রথমে একটা কন্ডিশন লিখলাম, তারপর আবার আরেকটা কন্ডিশন না, লিখলাম, এভাবে আলাদা করে কি কন্ডিশন লেখা যায়? তুমি একটা কাজ করতে পারো। কি কাজ বলছি? ধরো তোমার যদি খুব ডিফিকাল্ট মনে হয়, তাহলে এখানে ভিএক্স লিখলে, ভিএক্স দিয়ে তুমি হয়তো কন্ডিশন নাম্বার 1 এখানে দিয়ে কাজ করলে, তার রেসপেক্টে সমস্ত সলিউশন পেলে, ঠিক আছে? মানে আমি বললাম, ধরো শুধুমাত্র এটাই একটা কন্ডিশন অ্যান্ড এটা 2 কন্ডিশন, তুমি ফার্স্ট কন্ডিশনের কাজ করতে চাইছো, ফার্স্ট কন্ডিশনের সমস্ত কাজ করে কমপ্লিট করে নিলে, সেকেন্ড কন্ডিশনের যদি কাজ করো তাহলে পুরোটা আবার লিখলে কন্ডিশন চেঞ্জ করে, পার্ট 1 পার্ট 2 করে করলে। এটাতে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে তোমার রেজাল্ট কী আসছে। কিন্তু তুমি যখন প্লট নিয়ে কোনো কাজ করতে যাবে, তখন তুমি দুটোকে আলাদা করে কাজ করলে একই সাথে তুমি একটা পেপারে প্লটটা পাবে না। তাহলে সেক্ষেত্রে তুমি মার্চ করতে গিয়ে আমার মনে হয় না যে তোমাদের পক্ষে খুব একটা সুবিধা হবে, সেখানে মনে হয় আরও অসুবিধা হবে। সেই জন্য বললাম ইফ এলস এলিফ দিয়ে এই জায়গাটাকে তুমি যদি ম্যানেজ করতে পারো, কোড ছোট হয়ে যাবে, কাজও ছোট হয়ে গেল। কি এটাই জানতে চাইছিলে তো, নাকি অন্য কিছু জানতে হ্যাঁ চাইছিলে? স্যার। আচ্ছা,
আচ্ছা, তাহলে দেখো আমাকে কাজ কি কি করতে হলো, ডিফাইন কাকে কাকে করতে হলো। খুব একটা বড় কোড নেই, মনে হচ্ছে হয়তো তোমাদের অনেক কঠিন। আমি ফার্স্ট কাজ করলাম, দেখো ফার্স্ট কাজ যেটা করলাম সেটা হচ্ছে ইম্পোর্টের কাজ করলাম, এখানে কোনো কাজই নেই। তারপর এফকে ডিফাইন করলাম, তারপর শুট ইউজ করলাম, শুট ইউজ করে কার রেজাল্ট বের করলাম, সলিউশন বের করলাম ওডিআইএনটি দিয়ে, সেটাও ডিফিকাল্ট কাজ না। তারপর দেখো ভিএক্সকে ডিফাইন করলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এই তিনটে পোর্শনের কাজ স্যার আমার শুটের আমার মনে হয় খুব ইজিলি করাই যায়। ওই রিটার্নের লাইনটা আর একবার বলুন না, ওর জায়গাটা না একটু কেটে রিটার্নের দিয়েছেন। লাইনটা হচ্ছে তোমার অ্যারে ইন্ডেক্সিং এর পার্ট। অ্যারে ইন্ডেক্সিং এর পার্ট মানে এইটা আমি যখনই রান করাবো তখন দেখতে পাবে, কি দেখতে পাবে, দেখো অ্যাকচুয়ালি সলিউশন আমরা যেটা বের করছি এখানে রিটার্ন হিসাবে দেখো কি পাচ্ছি, দুটো পার্ট পাচ্ছি, দুটো পার্ট, এই একটা ফার্স্ট পার্ট, এই একটা সেকেন্ড পার্ট। এটা আরও বেটার বুঝতে পারবো আমরা, তুমি চলো একটা জায়গায় যাই। আরে আমি ওখানে কেন ঢুকে যাচ্ছি, এই জায়গাটাতে বললে তো আরও ভালো হবে। দেখো তাহলে আমি পরপর রান করাচ্ছি, পরপর রান না করালে আবার কোড চলবে। দুটো পোর্শনে আমি রান করিয়ে দিলাম, আমরা কাজ দেখব এই পোর্শনে। এই পোর্শনে আমি কি বললাম তোমাদের, এর রেজাল্ট। তাহলে এর রেজাল্টটা একটা অ্যাড করলাম লাইন, এই পোর্শনে আমি সলিউশনটা পাচ্ছি, এই সলিউশনটা ডিরেক্ট রেজাল্টটা দেখব কি হচ্ছে। তারা পুরোটা একবার রান করে নিচ্ছি, ঠিক আছে। স্যার বলো বলো। একটা কোশ্চেন করবো স্যার? বলো বলো। হ্যাঁ স্যার, আপনি স্যার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের যে একটা বড় কোড করেছেন, মানে ওই পুরো কোডটা দিয়ে কি ওই টাইপের কোনো একটা কোশ্চেন আসতে পারে? দেখো আমি একটা জিনিস তোমাদের বলছি, তোমরা কেউ যদি হাইড্রোজেন অ্যাটম আর পোটেনশিয়াল ওয়েল আর তার সাথে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, এই তিনটে জিনিস যদি করে যাও, আমার মনে হয় না আর কিছু করার তোমাদের দরকার হবে। কোশ্চেনটা দেখলেই দেখো বোঝাই যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ট্রান্সডেন্টাল ইকুয়েশন সলিউশনের একটা পার্ট। জেনারেলি ট্রান্সডেন্টাল ইকুয়েশন আমরা কি করি, যেগুলো আমরা অ্যালজেব্রিক সলিউশন করতে পারি না, মানে ধরো মানে আমি একটা ফাইনাইট সিরিজ দিয়ে সলিউশন করতে পারি না, সেগুলো হচ্ছে ট্রান্সডেন্টাল ইকুয়েশন, লাইক ই টু দি পাওয়ার এক্স। তো এই ধরনের কাজগুলো তোমার কোনো কোনো জায়গাতে হয়তো 2-4 করে অ্যাড করেও দিতে পারে। তাহলে তুমি প্রিফারেন্স দেবে আগে এই বড় বড় পোর্শনগুলোকে, পোটেনশিয়াল ওয়েল, তুমি হাইড্রোজেন অ্যাটম, কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, এইগুলো প্রিফারেন্স দিলে আমার মনে হয় বেটার হবে।
কম খাটনি অ্যান্ড নাম্বারটা অনেকটা তুমি ইজিলি তুলতে পারবে। এটা আমার সাজেশন, পার্সোনাল সাজেশন। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার রেডি হয়ে গেছে, আমি না দেখে সব লিখতে পারছি, তারপরে গো ফর দ্যাট, তারপরে বাকি দিকগুলোর জন্য তখন তুমি দেখতে পারো। ঠিক আছে, এটা আমার সাজেশন। কারণ দেখো তোমরা এমনিতেই বলছো যে স্যার আমাদের একটু অসুবিধাই হচ্ছে, সেই জন্য আরও বললাম যে আগে এই তিনটে হচ্ছে জিনিস তোমরা একটা ভালো করে মুখস্থ করে নাও, তারপরে বাকিটাতে যাও। ওকে, আচ্ছা চলো, এই পার্টটা অ্যাকচুয়ালি কি হয়, আমি যে সলিউশনটা বের করব, স্যার কোন তিনটে বললেন? হাইড্রোজেন আর কিউএইচও লেখো, Potential হাইড্রোজেন গুলা? অ্যাটম, কিউএইচও আর পোটেনশিয়াল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অ্যারে ইন্ডেক্সিং। ঠিক আছে, অ্যারে মানে সলিউশন যেটা আমি করছি সেটা দুটো অ্যারেতে পাবো, এটা একটা অ্যারে আর এই পার্টটাতে একটাতে পাবো। এই টোটাল পার্টটাতে কাজ করার সময় আমার অনেক একটা লেন্থি সলিউশন আসবে। সেই সলিউশনের মধ্যে আমার এখানে দেখো ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্ট দুটো আসছে, মানে এটা তোমার যেটা আসছে সেটা 2Dতে আসছে। একটু লক্ষ্য করে দেখো, একটা ম্যাট্রিক্স এ দ্বারা যদি ডিফাইন করা হয়, তাহলে তার আই কমা জে যদি আমি এখানে লিখি তাহলে কি পাই? একটা 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফলো করো, ধরো এসওএল একটা 2D ম্যাট্রিক্স, তাহলে এখানে লিখলাম আই কমা জে, তাহলে আমি কি পাবো? একটা পার্টিকুলার লোকেশন পাবো সলিউশনের, পাবো তো? এবার কি বলা হচ্ছে দেখো, এবার আই আর জে তোমার একটা নিউমেরিক্যাল ফিক্সড ভ্যালু ছিল, তাহলে এখানে সেই নিউমেরিক্যাল ভ্যালুটা ডিরেক্ট তোমার আই জে বলা নেই, কি বলা আছে দেখো, কোলনের বাঁদিক ডান দিকে ফাঁকা আছে, তার মানে আই পোর্শনে মানে রো বা কলাম হিসেবে যদি আমরা দেখি, তাহলে এই পোর্শনে শুরু থেকে শেষ অবধি আমরা নেব, শুরু থেকে শেষ অবধি নেব। কার ভ্যালুটা নেব? ওয়াই এর ভ্যালুটা নেব। কেন নেব? কারণ 0 আছে এখানে। ঠিক আছে, এর মধ্যে আবার কোন পার্টটাকে নিচ্ছি? একদম লাস্ট পার্টটাকে নিচ্ছি, একদম লাস্ট পার্টটাকে নিচ্ছি। ধরো এই লিস্টের মধ্যে তোমার 100টা ভ্যালু আছে, তোমার কোন অ্যান্সারটা দরকার? 100তমটা দরকার, তাহলে 100তমটাই হচ্ছে তোমার ফাইনাল সলিউশন। এই জায়গাটা, এই কাজটা আমি তোমাদের থার্ড সেমের ওয়েলারের সলিউশন যখন করিয়েছিলাম সেই জায়গাতেও ছিল। কথা বুঝতে পারলে কি বললাম? স্যার ধরো একটা ম্যাট্রিক্স রিটার্নে স্যার, বলো। হ্যাঁ স্যার রিটার্নে স্যার আপনার ফার্স্ট ব্র্যাকেটে কোলন কমা 0 মানে দ্যাটস স্যার ওটা লাস্ট আপনার কলাম, তাই তো? শুরু থেকে শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি 0th কলাম, শুরু থেকে শেষ অবধি 0th কলাম। আচ্ছা স্যার ঠিক। এবার ওই যে পুরো লিস্টটা আসছে সেই লিস্টের মধ্যে লাস্ট ভ্যালুটা এটা হচ্ছে -1 দিচ্ছে, পজিশনে স্পেসিফিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0th কলামের লাস্ট টার্ম, তাই তো? লাস্ট ভ্যালুটা সলিউশন Okay, লাস্ট sir. পয়েন্টটা, মানে এক্সাক্ট সলিউশনটা নিতে চাইছি। এটা তো তোমার পুরো সলিউশনটা বের করে দিচ্ছে, যেটা তোমরা ওয়াইলারেও দেখতে পেতে। একটু ওয়াইলারেরটা খুলে দেখবে, ওয়াইলারের কোডটা, ঠিক আছে, সেম কাজই করা আছে ওখানে। এবার দেখো, এবার আচ্ছা স্যুট দিয়ে যদি আমি লিখি, মানে স্যুট ই ভ্যারিয়েবল হিসেবে এনার্জি যখন পাবো তখন একদম লাস্ট ভ্যালুটা পাবো, সেই জন্যই কাজটা করা হয়েছে। আচ্ছা, তারপর পোটেনশিয়ালের কাজ করা হলো। তারপর দেখো, তারপর এখানে এনার্জির আমি কিছু একটা 0 থেকে 300-র মধ্যে এনার্জির বেশ কিছু পয়েন্ট বের করে নিলাম। 0 থেকে 300 হচ্ছে রেঞ্জ দিলাম, একটা স্মল ভ্যালু 0.1 দিলাম। সমস্ত জায়গাতে এই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই ধরা হয়, 0.1
ইন্টারভ্যাল থাকে সবগুলোর ক্ষেত্রেই। এখানে আমি এক্সের যে রেঞ্জ সেট করেছি সেটা 0 থেকে 1 করেছি, আর তার মধ্যে পয়েন্ট কতগুলো নিয়েছি, 100টা। আচ্ছা, এক্সের রেঞ্জ 0 থেকে 1 করলাম কেন, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? দেখো, আমি তোমাদের একটা কাজ করাচ্ছিলাম, তখন একটা ড্র করলাম, ড্র করে বললাম না 0, 1 এর মধ্যে ডিফারেন্ট ওয়েতে যেতে পারে। তাহলে এই হচ্ছে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1। বোঝা গেল? 0 থেকে 1 এর মধ্যে 100টা পয়েন্ট তৈরি হয়েছে। আচ্ছা, ইউ ফর ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু তোমাদের এখানেও বলা আছে। ইনিশিয়াল ভ্যালু কোথায় কোথায় কোথায়, ইনিশিয়াল ভ্যালু 0 অ্যান্ড 0, দুটোই 0। কিন্তু দুটোই 0 দিয়ে আমি সলিউশন বের করতে পারবো না, ওই জন্য একটা 0, একটা পিওরলি 0 অ্যান্ড একটা 0.001 একটা স্মল ভ্যালু দিয়ে স্টার্ট করেছি। ঠিক আছে, দেখো 0,0.001। তাহলে এত দূর অবধি ক্লিয়ার হয়েছে কি কার কার ভ্যালু নিলাম? দেখো, একটা এনার্জির ভ্যালু নিলাম, এক্স এর পয়েন্ট ক্রিয়েট করলাম, কোন এক্স, এই এক্স এর, আর হচ্ছে এখানে ইউ নিয়েছিলাম, তাহলে ইউ এর ইনিশিয়াল ভ্যালু বলে দিতে হবে। ইউ এর ইনিশিয়াল ভ্যালু বলে দিলাম, এক্স এর রেঞ্জ ক্রিয়েট করলাম, অ্যান্ড এনার্জি নিয়েও আমাকে কাজ করতে হবে। দেখো এখানে ই আছে, ঠিক আছে, সেই জন্য আমাকে এনার্জির একটা পার্টের কাজটা করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাকে যে এনার্জির সলিউশনটা আমি বের করছি সেটাকে নাম দিয়েছে হিট এনার্জি, মানে ইএনআরজি লিখেছি, হিট এনার্জি। এটা ইকুয়াল টু কোথা থেকে পাবো? এই এনার্জির সলিউশনটা কোথা থেকে পাবো? শুট ই থেকে পাবো, ফর ই ইন এনার্জি। তাহলে ফর ই কোথায় আছে? এই জায়গাটাতে ই পড়ে আছে, ঢুকে আছে এখানে। তারপর ইন ই এনার্জি মানে এই রেঞ্জটা থেকে আবার ডেটাটা নিচ্ছে। তাহলে এই লাইনটাও বুঝতে পারলে। এই লাইনটা তোমাকে জেনারেলি একটু মুখস্থ করে নাও, কারণ এই লাইনটা তোমার সমস্ত জায়গাতে কাজে লাগবে। কিন্তু এই লাইনটা মুখস্থও দেখো করার দরকার নেই। কোথা থেকে আসছে এনার্জি? শুট থেকে আসছে। কার মধ্যে থেকে আসবে? ই থেকে আসবে। এনার্জির রেঞ্জ এখানে ই এনার্জি লিখে দিয়েছি। তাহলে দেখো, আমার মনে হয় না এটা খুব একটা কঠিন তোমাদের কাছে মনে হবে এই মুহূর্তে এসে মনে হয় না যে খুব একটা কঠিন তোমাদের মনে হতে পারে, কারণ কাজটা খুব ছোট্ট কাজ, খুব একটা বড় বা ডিফিকাল্ট কিছু এরকম না। অনলি তোমার এই পোর্শনটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে 3টে স্টেপে, 1, 2 অ্যান্ড 3। ঠিক আছে, তারপরে অ্যাডিশনালি তোমাকে কাজ করার জন্য 4 নাম্বার স্টেপ এই পোর্শনটা ডিফাইন করতে হচ্ছে, ইনিশিয়াল ভ্যালু, এক্সের রেঞ্জ, এনার্জির রেঞ্জ। 5 নাম্বারে গিয়ে কি করতে হচ্ছে? তোমাকে হিট এনার্জি বের করতে হচ্ছে। এখানেই আমাদের ম্যাক্সিমাম গল্প কমপ্লিট হয়ে গেল। দেখো, এত দূর অবধি কারো কোথাও কিছু, কারো কোনো প্রবলেম? স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার এই কোডটা রান করানোর সময় বারবার ধরে নট ডিফাইন সলিউশন সলভ ভ্যালুটা দেখাচ্ছিল কেন, ওটা বুঝতে পারলাম না। কখন বলো তো? মানে আমি যখন আলাদা করে লিখলাম, হ্যাঁ, মানে আমি আলাদা সলিউশনের করে ভ্যালুটা তার কারণটা বলে দিচ্ছি, তার কারণ লাস্টে বলে দিচ্ছি। ডেপ কাজ করে তোমার ডিরেক্ট কাজ করে না। ডেপ যখন কাজ করে তখন পাশাপাশি অন্যান্য ভ্যালুগুলোকে নিয়ে কাজ করে। ঠিক আছে, তার মধ্যে টোটাল সলিউশন করতে গিয়ে ওর যে সমস্যাটা হচ্ছে, দেখো এখানে আমি যদি সলিউশন নিই তাহলে ও কার কার উপর ডিপেন্ডেন্ট, এই যে সলিউশনটা কার কার উপর ডিপেন্ডেন্ট, দেখো এফ এর উপর ডিপেন্ডেন্ট, ইউ এর উপর ডিপেন্ডেন্ট, এক্স এর উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড এখানে ক্যাপিটাল ইর উপর ডিপেন্ডেন্ট। এবার এই কাজটা যখন করছি, এই ক্যাপিটাল এর আগে আমি আর্গুমেন্টসটা কেন লিখছি, এ আর জিটা? কারণ এখানে আমি শুট থেকে একটা আলাদা করে ভ্যালু বের করছি। এটা হচ্ছে তোমার ডিরেক্ট ডিপেন্ডেন্ট। এটা তুমি বলতে পারো ই পোর্শনটা একটা কনস্ট্যান্টের পার্ট হিসেবে তুমি ধরতে পারো, যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসছে এটা ধরে নিতে পারো। আমি মনে হয় তোমাদের ওডিআইএনটি দিয়ে যখন কাজ করছিলাম বা তোমাদের কোয়াড দিয়ে যখন কাজ করছিলাম তখন ওখানেও আর্গুমেন্ট ব্যবহার করেছিলাম। জেনারেলি তোমার এই আর্গুমেন্টগুলো ব্যবহার করা হয় যেখানে তোমার কোনো একটা
ভ্যারিয়েবল হিসেবে তুমি বলছো কারণ ওর ভ্যালুটা ভ্যারি করছে ওই জন্য, কিন্তু ওর E1 E2 E3 E4 একটা নির্দিষ্ট একটা ভ্যালু জেনারেট হবে কোনো না কোনো জায়গাতে, সেখান থেকে ওই ভ্যালুটা কালেক্ট করবে। আর বাকিগুলো হচ্ছে তোমার ডিরেক্টলি ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট, যেরকম এখানে এক্স দেখো ডিরেক্ট একটা রেঞ্জ সেট করে দেওয়া হয়েছে, ইউ আগে ডিফাইন করা হয়েছে, আর এর রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তো এফ তোমার ফাংশন হয়। তারপর ফাংশনের পর ইনিশিয়াল ভ্যালু, তারপরে তোমার কোন পয়েন্টের রেসপেক্টে হবে। তাহলে এই হচ্ছে ওডিআইএনটি তিনটে মেন কাজ। তারপরও বাকি যদি কারো ওপর থাকে ডিপেন্ডেন্ট, তখন সেগুলো তোমার আর্গুমেন্টের পার্ট হয়ে যায়। কীরকম যদি এক্সাম্পল হিসেবে বলি, পি ডট প্লটের পরে দেখবে অনেক সময় আমরা এক্স কমা ওয়াই লিখি, ঠিক আছে, পি ডট প্লটের পরে এক্স কমা ওয়াই সবসময় লিখি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমি সি ইকুয়াল টু আর লিখে দিই, তার মানে কালার ইকুয়াল টু রেড, সি ইকুয়াল টু বি, কালার ইকুয়াল টু ব্লু। বা অনেক সময় আমরা লাইন স্টাইল দিই, ও ডট এরকম দিয়ে দিই ইনভার্টেড কমার মধ্যে, তার মানে কি একটা তোমার ডট 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 হয়ে যাবে, স্ক্যাটার প্লটের মতো দেখতে হবে মনে হবে। এই ধরনের যখন আমরা এক্সট্রা কিছু যেগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট পাইথন। ওকে, তো এখানে আমরা আর্গুমেন্ট এটা মেনশন করে দিলাম যে এটা আর্গুমেন্ট, কোনো অন্যান্য ফাংশনের পার্ট না। কারণ ওডিআইএনটির মেন কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে ফাংশন নেবে, তারপর ইনিশিয়াল ভ্যালু নেবে, তারপরে নাম্বার অফ পয়েন্ট টি বাই এক্স যাই বলি। বুঝতে পারলে? একটু একটু হ্যাঁ স্যার। একটু একটু মাথায় ঢুকেছে তো? একটু একটু ঢুকলেই হবে, তারপর হচ্ছে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো, এরপর দেখো, এরপরে যে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের কাজটা করতে হবে এরকম না, তারপরেই ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের যদি কাজ করি তাহলে ইম্পোর্ট করলে, তিনটে ডেপথের কাজ করে নিলে, ইনিশিয়াল ভ্যালু বলে দিলে, শুট ইউজ করে নিলে, তারপরে কোথায় চলে যাব? তারপরে প্লটে চলে যাব, ঠিক আছে। তারপর ডিরেক্ট আমরা প্লটে চলে যাব। কি প্লট করব? এনার্জি, হিট এনার্জি ইকুয়াল টু তোমার এই রেসপেক্টে প্লট করব। কি প্লট করলাম দেখো, এনার্জি করসপন্ডিং টু হিট এনার্জি, মানে হিট এনার্জি যেটা লিখলাম এটা হচ্ছে তোমার এক্সের পার্ট, তাহলে এনার্জি ইকুয়াল টু ই, অ্যান্ড আমি যেটা পেলাম শুটিং ইউজ করে সেটা হচ্ছে তোমার হিট ই এনার্জি সাই, দ্যাট ওয়াজ ফাংশন। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে তোমার ভি এর ভ্যালুর উপর, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমি পাচ্ছি এগুলো পরপর সব রান করা হয়েছে, ভি জিরোর রেসপেক্টে পাচ্ছি। তাহলে এইটার পার্টিকুলার তোমরা এই যে পোর্শনটা দেখলে সেটার যদি রেজাল্ট দেখতে চাও তাহলে এখানে রান করালাম, তারপর এটা রান করালাম, এখনও পেন্ডিং আছে দেখো তোমার বিজি মোড, কমপ্লিট হয়ে গেল। এরপর ইনফাইনাইটে আর যাবো না, ডিরেক্ট আমি এখান থেকে কাজ করব, ঠিক আছে। ডিরেক্ট কাজ করলাম, দেখো আমি এটা রেজাল্ট পেলাম। এটা কিন্তু এই কোডের রেজাল্ট না, আমি রান করিয়েছি এটা 49, তারপরে ডিরেক্ট এখানে প্লট করলাম, ঠিক আছে। এই দুটো জিনিস আইদার তোমাকে এই পার্টটা করতে হতে পারে, বা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল থাকলে এই পার্টটা করতে হবে, ঠিক আছে। দুটো কিন্তু অপশনাল, দুটোই সবসময় করতে হবে এরকম না, দুটো আলাদা অ্যাপ্রোচ ইউজ করা হয়েছে, সেই জন্য তোমাদের দেখানো হয়েছে। তাহলে দেখো প্লটিংয়ের পার্টটা দেখে নিলাম। এবার চলো, যদি আমার ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল না থেকে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল থাকতো আমি কি করতাম? তাহলে সেখানে কন্ডিশনে তোমার মেনশন করা আছে ভি ইকুয়াল টু 0, পোটেনশিয়াল 0, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল 0 হলে আমি ডিরেক্ট এখানে ভি করে দেব। আর দেখো এখানে ভি মাইনাস ই যেটা আছে সেখানে দেখো এখানে ডেফ ভি আলাদা করে দরকার আছে কি? দরকার নেই, ডিরেক্ট ভি এর ভ্যালু আমরা 0 নিয়ে নিচ্ছি। তাহলে যদি ডেফ ভি দরকার না থাকে তাহলে এখানে কিন্তু ভি এক্স হবে না, এখানে ভি এক্স হবে না। ওকে, তাহলে এই জায়গাটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, আমি ওই জন্য মার্ক করে দিচ্ছি তোমাদের।
এই পোর্শনটা যদি তোমরা একটু দেখো, এখানে দেখো ভিএক্স ছিল, এই জায়গাটাতে ভিএক্স ছিল, কারণ হচ্ছে এখানে তোমার ডেফ ভি আছে, সেই জন্য। যদি এটা না থাকে তাহলে তুমি ডিরেক্ট ভি ইকুয়াল টু 0 থাকলে এখানে ভিএক্স লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে একটু ব্যাপারটাকে তোমাকে নজরে রাখতে হবে যে আমি ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের কাজ করছি না ফাইনাইটে করছি। ভি এর ভ্যালু কি আছে, ভি এর ভ্যালু যদি আমি ডিরেক্ট বলতে পারি, ডেপ ভি দিয়ে যদি আমাকে ডিফাইন না করতে হয়, তাহলে এখানে ভি এক্স লিখবো না, ডিরেক্ট ভি মাইনাস সি লিখে দেবো। বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্স কি? আইদার ফার্স্ট হ্যাঁ, পার্ট স্যার। বা সেকেন্ড পার্ট করব, তারপরে আমরা প্লটিংয়ে যাব, ঠিক আছে? তো প্লটিংয়ের কাজ জেনারেলি বুঝতেই পারছো, এখানে কিছুই করিনি, এক্স লেভেলে এনার্জি লিখেছি আর ওয়াই লেভেলে একটা সাই লিখেছি। আচ্ছা, সাই লেখার প্রসেস কি? আচ্ছা, এখানে যে ডলার সাইন দেওয়া হয়েছে, এই ডলার সাইন দেওয়া মানে হচ্ছে এটা আমি ম্যাথমেটিক্যালি কাজ করব, অ্যালফাবেট থেকে শুরু করে ম্যাথমেটিক্স নোটেশন ইউজ করব। এটা ব্যাকস্ল্যাশ সাই লেখা মানে হচ্ছে এই সাইয়ের চিহ্নটা চলে যাবে, ঠিক আছে? যদি আমি ব্যাকস্ল্যাশ সাই না লিখতাম, শুধু সাই লিখতাম, তাহলে এটা তোমার পিএসআই লেখা আসতো। ঠিক আছে, এরপর চলো গ্রিড শো পেয়ে গেলাম, গ্রিড দেখতে পাচ্ছি, শো ইউজ করতে হয়। আচ্ছা, এখানে জুপিটারে শো ইউজ না করলেও চলে, আইডিয়ালি তো ইউজ করতে হয়। এরপর আমরা যে এনার্জিটা নেব সেটা কত হতে পারে, ই ইকুয়াল টু কত হবে, সেটা একটু আমাদের জানারও দরকার আছে। সেই জন্য আমরা কাকে সলিউশন হিসেবে বের করছি, সলিউশন হিসেবে আমাদের কাকে দরকার? তাহলে ফার্স্ট তুমি দেখো এই জায়গাতে কাজ করতে গিয়ে ফার্স্ট জিরো লাইনটা আমরা ফলো করব। জিরো লাইন কোনটা? এইটা হচ্ছে তোমার জিরো লাইন। এবার এই জিরো লাইনটা কাট করছে কোন পয়েন্টে? জিরো লাইনটা কোন পয়েন্টে কাট করছে? দেখো এক্স্যাক্টলি এই পয়েন্টে কাট করছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে যদি কাট করে, তাহলে এখানের ভ্যালু কত আছে? 0, এখানের ভ্যালু কত আছে? 50, এটা হবে তোমার 25। তাহলে এই জায়গাটার ভ্যালুটা কত হতে পারে? এটা দেখো হাফের থেকেও কাছে, হাফের থেকেও কম, হাফের থেকেও কম যদি হয়, টোটালটা 1/4 থেকে যদি কম হয়, তাহলে 1/4 মানে 12, 12-এর থেকে কম হবে, তার মানে ওই 10 কাছাকাছি, ঠিক আছে? যদি এটা নিই তাহলে দেখা গেল 1/5 অবধি হচ্ছে, 2, 3, 4, 5, ঠিক আছে? এটা ডিস্ট্রিবিউশনটা কোথাও না কোথাও কন্ট্রোল হচ্ছে, তো এরকম তোমার 5 ভাগের 1 ভাগ কাছাকাছি আসছে। তাহলে এই পয়েন্টের ভ্যালুটা এখানে যে কাট করছে আমি কিভাবে বের করব? সেটার জন্য আমাকে কাকে ইউজ করতে হবে? রুট ফাইন্ডিং ইউজ করতে হবে। রুট ফাইন্ডিংয়ের মধ্যে বলে দিলাম কি ইউজ করব, কোথা থেকে বের করব? সুট থেকে বের করব, বাইসেকশন মেথড ইউজ করে। তার মধ্যে এবার আমার রেঞ্জটা কত? 0 থেকে 25-এর মধ্যেই আমি সলিউশন পেয়ে যাব, সেই জন্য 0 থেকে 25 ইউজ করেছি অ্যান্ড ইএনকে কল করেছি, তাহলে ইএনটাকে কল করলে কি দেখতে পেয়েছি? 9.86 বা 9.87 বলতে পারো, বা 9.87 মানে অ্যাপ্রক্স 10 বলতে পারো। ক্লিয়ার হলো? ইএন আইগেন এনার্জি। হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার বলছি যে গেজ ভ্যালুটাও কি এইভাবেই কাজ করে গ্রাফের অনুযায়ী, মানে যেখানে ব্যাক এন্ডে এইভাবেই কাজ করে। ওটা জন্য আচ্ছা, এরপর দেখো, এরপর চলে এসো আমরা ওই যে ওখান থেকে ইএন বের করলাম, 0 থেকে 25-এর মধ্যে। আচ্ছা, 25-এর পরও দেখো এখানেও কিন্তু আরেকটা ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা দেখি, তাহলে একটা গ্রাউন্ড স্টেট হলে আর একটা হবে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে? তো আমরা সমস্ত জিনিস অ্যানালাইসিস করে দেখব। চলো প্রথমে এই পার্টটা দেখি, কি পেলাম? সলিউশন কোথায় পেয়েছি? আগে আমরা পেয়েছি, তাহলে সাই ইকুয়াল টু ডিরেক্ট পেয়ে যাব। তাহলে সাই ইকুয়াল টু কী বললাম? দেখো সলিউশনে আমরা হিসেবে একটা রেজাল্ট পেয়েছিলাম,
তাহলে সলিউশনের যে রেজাল্ট পাচ্ছি শুরু থেকে শেষের মধ্যে জিরোথ কলমে, তাহলে সাই একটা লিস্ট আকারে এখানে পাবো, সাই একটা লিস্ট আকারে আমরা এখানে পাবো। তাহলে লিস্ট যদি পাই, সেই সাইয়ের লিস্টটাকে কি কাজে লাগানো হচ্ছে, নর্মালাইজ ওয়েভ ফাংশন করা হচ্ছে। তাহলে নর্মালাইজের ফর্মুলাটা কি হবে, নর্মালাইজের ফর্মুলাটা কি, এখানে দেখো কি ইউজ করা হচ্ছে, 1 বাই সিমস ইউজ করা হয়েছে। সিমস মানে কি, সিমসন্স 1/3 ইউজ করবো। আর এই পার্টে দেখো এখানে হচ্ছে তোমার সাই মাল্টিপ্লিকেশন সাই কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। আবার এখানে তোমার ডবল স্টার ইউজ করা হয়েছে, ডবল স্টার 0.2 মানে কি স্কোয়ার রুট অফ টোটাল সিমস সাই মাল্টিপ্লিকেশন সাই। স্যার বলো। স্যার এখানে এনপি ডট স্কোয়ার রুটও ইউজ করা যেত না? এনপি ডট স্কোয়ার রুটে ইউজ করতে পারো, তোমার যা ইচ্ছা। এখানে আমি ডবল স্টার দিয়ে 0.5, তোমাদের একদম ফার্স্ট সেমেও শিখিয়েছিলাম যে ডবল স্টার দিয়ে 0.5 ইউজ করতে পারি। তখনও এটাও শিখিয়েছিলাম যে তোমরা এনপি যদি ইম্পোর্ট এনপি করা থাকে তাহলে এস কিউ আর টি দিয়ে স্কোয়ার রুট বোঝানো হয়। এছাড়াও আর একটা হয় POW পাও এক্স কমা ওয়াই, মিনস এক্স টু দি পাওয়ার ওয়াই। এখানে ওয়াই এর ভ্যালু যদি তুমি 0.5 লিখে দাও সেটাও স্কোয়ার রুট বোঝায়। ঠিক আছে, তোমরা যেটা সুবিধা হবে সেটা করবে, আমি পুরো ব্যাপারটা বলে দিলাম। এবার দেখো, এবার আমাকে প্লট করতে হবে কার সাথে, এক্স এর সাথে নর্মালাইজ ওয়েভ ফাংশনের সঙ্গে মাল্টিপ্লিকেশন সাই। ঠিক আছে, তাহলে আমি প্লটটা কীরকম দেখতে পাবো, তাহলে আমি প্লটটা এই দেখো, জিরোতে শুরু হয়েছিল, একে শেষ হয়েছে, মিডিলে এইরকম গল্প হচ্ছে। ঠিক আছে, মিডিলে এইরকম গল্প হচ্ছে। এবার এই যে গল্প হচ্ছে তার মধ্যে একটা আবার ব্যাপার আছে, কারণ হচ্ছে ইএন এর ভ্যালু দেখো, এখানে সলিউশন যেটা নেওয়া হয়েছে সেটা ইএন এর ভ্যালুর রেসপেক্টে। তাহলে ইএন এর ভ্যালুটা কত, ইএন এর ভ্যালুটা কত একটু আগে আমরা দেখেছি, কত 9.87 অ্যাপ্রক্স ভ্যালু এখান থেকে নিয়েছি। আচ্ছা, ইএন এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কি ফিক্স থাকবে না চেঞ্জ হবে? তোমরা থিওরি পড়েছো তো, স্বাভাবিকভাবে তোমাদের বলার কথা। কি হলো, এই তো ইএন এখানে আছে, কি হবে দেখো, চেঞ্জেস কি হবে, স্যার এন এর ভ্যালুটা চেঞ্জ হলে তবে হবে না, এটা তো একই থাকবে। ইএন এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ইএন এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, আমার এই যে প্লটটা তুমি দেখেছিলে এইরকম আছে, সেটা এরকম থাকবে না। তাহলে এটা তোমার E1 এর জন্য হয়েছে। এবার যদি আমি E2 নিই তাহলে কি হবে বলো তো, বাকি সব সেম আছে, এখানে হচ্ছে তোমার চেঞ্জেস হচ্ছে n পাই স্কোয়ার। তাহলে n পাই স্কোয়ার যদি আমি অ্যাডিশন করি তাহলে এটা কি হবে, 1 এর জায়গাতে 2 বসিয়ে দিলে 4 পাই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আগে অলরেডি কত ছিল, আগে অলরেডি তোমার পাই স্কোয়ার ছিল, পাই স্কোয়ার মানে 3.14। আচ্ছা এটাকে স্কোয়ার করো তাহলে ওই তোমার 9 পয়েন্ট সামথিংই আসবে, সেই জন্য তুমি কত পেয়েছিলে 9.8 অ্যাপ্রক্স 7। এবার যদি আমি এখানে 4 পাই স্কোয়ার করি তাহলে কি হবে, অ্যাডিশনাল কত করতে হবে, কত অ্যাডিশন করতে হবে, তাহলে 4 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, অ্যাডিশন করতে হচ্ছে আমাকে 3 পাই স্কোয়ার। ঠিক আছে, সেই জন্য আমি এখানে একটা নিচে ছোট্ট কাজ করেছি। কি কাজ করেছি দেখো, পরেরটার ক্ষেত্রে আমি এনার্জির লেভেলটাকে যখন গ্রাউন্ড স্টেট ছিল তারপর ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে এলাম। কীভাবে না, একটা ইএম মানে পাই স্কোয়ার আছে, তার সাথে আরও 3 পাই স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল টোটাল 4 পাই স্কোয়ার হয়ে গেল। অ্যান্ড বাকি সমস্ত কিছু সেম যদি হয় তাহলে দেখো প্লটিংটাও চেঞ্জ হয়ে গেল, আগে যেটা ছিল তোমার এইরকম এখন হয়ে গেল সেটা ঘুরে গেল। এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেটের গল্প। কি ধরতে পেরেছো?
স্যার 4/2 না কতটা স্যার সামেশন ওটা একটু আরেকবার বলে দেবেন? কোনটা বলো, লাইন নাম্বার বা কি একটা হিন্ট স্যার এক্সাইটেড স্টেটে আপনার যখন স্যার আপনি এনার্জিটা পাল্টাচ্ছে ওই জায়গাটা স্যার। ও ফার্স্ট এক্সাইটেড স্টেট কিছুই না, আমার এখানে শুরু হচ্ছে এনার্জি লেভেল 1 হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। আমি যদি এন ইকুয়াল টু দেখো 1 2 3, এন এর ভ্যালু আমি কি করব 2 বসাবো, তাহলে ফার্স্ট এক্সাইটেড হয়ে গেল। এন এর ভ্যালু 3 বসালে সেকেন্ড এক্সাইটেড স্টেট হয়ে গেল। ঠিক আছে, সেখানের গল্পটা কীরকম হয়, তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটের গল্পটা আমরা দেখতে পেলাম এইরকম, এইরকম। তারপর সেকেন্ড এক্সাইটেড স্টেটের গল্পটা দেখো আবার চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু চেঞ্জেস শুধুমাত্র এনার্জিতে করেছি, দেখো ইএনএ ভ্যালুটাকে পায়ের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছি, আর কোথাও কিচ্ছু করিনি, সেম সলিউশন এসছে। তারপর যদি আবার আমি তোমার ধরো যদি এন পাই স্কোয়ার, তো তাহলে এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে কত হয় 9 পাই স্কোয়ার, অ্যান্ড ইনিশিয়ালি একটা পাই আছে, তোমার পাই স্কোয়ার আছে, সেই জন্য তাহলে টোটাল কত হলো 9 পাই স্কোয়ার। তাহলে 9 পাই স্কোয়ারের ক্ষেত্রে দেখো গল্প কীরকম হবে, একটা ফুল সাইকেল তার সাথে আর একটা হাফ সাইকেল, ঠিক আছে, তার মানে 1.5 সাইকেল। ওকে, আগেরটার ক্ষেত্রে দেখো, আগেরটার ক্ষেত্রে এটা কি বলো তো, এটা ফুল সাইকেল না হাফ সাইকেল? হাফ সাইকেল স্যার। সাইকেল। এবার হাফের পরে দেখো আরো হাফ যোগ হলো, দিয়ে কি হয়ে গেল ফুল হয়ে গেল। তারপরেরটাতে কি হয়েছে, আবার হাফ অ্যাড হয়েছে। তারপরে যদি আমি আবার কিছু অ্যাড করতাম তাহলে আবার এরকম গিয়ে আটকাতো, দিয়ে তোমার পয়েন্ট, মানে ধরো আমরা যদি সাইক্লিক হিসেবে ধরি তাহলে 0.5 করে ইনক্রিমেন্ট হয় এনের একটা স্টেপ আগানোর জন্য। বোঝাতে পারলাম আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো এই তিনটে জিনিসকেই তোমাকে ধরো একসাথে বলেছে যে তিনটের প্লট তোমাকে শো করতে হবে, গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে আমাদের একটা কাজ করলে হয়, এই যে প্লটটা আমরা বারবার করছি, ইএন এর একটা আলাদা করে লিস্ট নিয়ে যদি কাজটা করতে পারি তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়। এখানে কি করেছি দেখো, এখানে একদম তোমার একদম বাচ্চা ছেলের মতো করে বোকা বোকা প্রসেসে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে কাজ করলাম। দেখো একটা ইএন নিলাম, তারপরে 4 পাই স্কোয়ার নিয়েছি, তারপর 9 পাই স্কোয়ার নিয়েছি, তার রেসপেক্টে দেখো এটাকে সল নাম দিয়েছি, সলিউশন, তারপরে সাই বের করেছি, সলিউশন 1 সাই 1, সলিউশন 2 সাই 2, করসপন্ডিং নর্মালাইজ আলাদা 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 করে সবার জন্য বের করেছি, সেই জন্য আবার তিনটে আলাদা আলাদা প্লটও করেছি। তাহলে দেখো কম্প্যারিজন যদি করি তাহলে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেটের জন্য, তারপর অনলি সিঙ্গেল ওয়েভ ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে এটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট। এই রকমই তো প্লট পেয়েছি, দেখো একটু যদি কম্প্যারিজন করে দেখো আগেরগুলোর সাথে এই রকমই প্লট পেয়েছিলাম। এটার ক্ষেত্রে এরকম পেয়েছিলাম, ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপর এটার ক্ষেত্রে একটা ফুল সাইকেল অ্যান্ড দেন একটা ফুল সাইকেল এগেন হাফ, তাহলে তিনটেই একসাথে করলাম। এবার একসাথে তো করলাম ঠিক আছে, কিন্তু এটা দেখো অনেকটা খেটে খেটে করা হয়েছে, বোকা বোকা প্রসেস, ঠিক আছে। এটাকেই যদি আমরা লুপ কনসেপ্ট ইউজ করি তাহলে দেখো কোড আবার ছোট হয়ে যাবে। লুপ কনসেপ্ট ইউজ করলাম, তাহলে এখানে দেখো ডিফারেন্ট এনার্জি স্টেট প্লট ইউজিং ফর লুপ। এবার ফর লুপের মধ্যে আমি কি করেছি, এই যে ডান দিকে যেখানে এনার্জি নিচ্ছিলাম সেই এনার্জিগুলো আলাদা আলাদা করে আমি এখানে নাম করে বসিয়ে দিয়েছি, এনার্জিগুলো আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা তোমার গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট। এবার ফর আই ইন রেঞ্জ সলিউশন ইএন প্লাস এন আই, এখানে তোমার অনলি 1 নেবে, তাহলে ইএন আর ইএন এর সাথে তোমার 1 অ্যাড করার মধ্যে খুব একটা পার্থক্য আসবে না, কারণ এটা তোমার অনেক হায়ার ভ্যালু, সেই জন্য। তারপর এটা আরও হায়ার ভ্যালু, ওই জন্য খুব একটা ইফেক্ট আসছে না। তাহলে এখান থেকে আমি সলিউশন পেয়ে গেলাম, নর্মালাইজড ফাংশন পেয়ে গেলাম। ও কী করলো আবার ওই নর্মালাইজড ফাংশনের সাথে, নর্মালাইজড ওয়েভ ফাংশনের সাথে সাই মাল্টিপ্লিকেশন করে তোমার এন আই লেভেল দিয়ে আমি এটাকে একটা প্লট করে নিলাম, এটাকে একটা প্লট করে নিলাম। ওকে, এই পার্টটাকে প্লট করে নিলাম। তাহলে দেখো ফার্স্ট প্লটটা কি, এই দেখো এখানে 1 লেখা আছে, ব্লু কালার এটা, তারপরে দেখো অরেঞ্জ কালার 29.6 এইটা, তারপর থার্ড কালার
গ্রিন 78। এইভাবে আমি কি করেছি, যেটা এই যে বড় কোডটা দেখলে, এই বড় কোডটাকে তোমার লুপ ইউজ করে একবারে এগুলোকে প্লট করে দিলাম, লুপ ইউজ করে একবারে প্লট করে দিয়েছি। ক্লিয়ার হলো ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার মনে হয় না আর তোমাদের এই ব্যাপারটা সম্বন্ধে তোমরা হয়তো মনে মনে বলবে স্যার এই ক্লাসটা যদি ফার্স্টে করিয়ে দিতেন তাহলে আজকে আর প্রবলেমই মনে হতো না কিছু, তাই তো? কি ক্লিয়ার তো? এতক্ষণ অবধি যা যা করালাম টোটাল প্রবলেম মানে পোটেনশিয়াল থেকে শুরু করে দেখো এনার্জি ইন্ডিভিজুয়ালি বের করা তোমাদের দেখালাম। আচ্ছা ইএন যেখানে আমরা বের করেছিলাম তোমরা তো দেখলে ইএন এর ভ্যালু পেলাম, সিমিলারলি এখানেও পেলাম, করসপন্ডিং এখানে বিভিন্ন তোমার এনার্জির লেভেলগুলোও আমরা দেখলাম, প্লট করলাম, লুপ দিয়েও ট্রাই করে দেখলাম। আচ্ছা তারপরে আরও একটা কাজ করেছি, কী কাজ দেখো, একটা কনসেপ্ট আছে ওভারফিটিং, ওভারফিট, আন্ডারফিট অ্যান্ড অ্যাকচুয়াল ফিট বা এক্স্যাক্ট ফিট বা পারফেক্ট ফিট, ঠিক আছে? তো আমি কি করেছি এখানে একটা দেখো, জেনারেলি ইএন মানে সেটাকে এক্স্যাক্ট ফিট হিসেবে ধরা হয়, ঠিক আছে? তাহলে ইএন বা জিরো যেটা, সেটা জিরোর সাথে দেখো ব্লু কালারটা ম্যাচ করছে, এটা অ্যাকচুয়াল আমাদের ভ্যালু। এই যে দেখো জিরোর সাথে এখানের জিরো ম্যাচ করবে, এটা কোথায় বলা ছিল? একদম ফার্স্ট ইকুয়েশনে চলে যাও, দেখবে বাউন্ডারি কন্ডিশনে বলা ছিল, ঠিক আছে? এবার এই কন্ডিশন ইমপ্লিমেন্ট হওয়ার পর আমাদের যদি রেজাল্টে কোথাও ধরো কখনো একটা বেশি হয়ে যেতে পারে, আমি ইচ্ছা করে এখানে এক যোগ করা হয়েছে আর একটাতে এক বিয়োগ করা হয়েছে, যেখানে এক যোগ করা হয়েছে এটা অরেঞ্জ, তাহলে এক যোগ করলে কি হচ্ছে দেখো, এটা তোমার ওয়ানে, এটা তোমার যখন ওয়ান মানে এটা তখন দেখো জিরো আগেই কাট করে গেছে, ওয়ানে পৌঁছানোর আগেই জিরো কাট করে গেছে। আবার যখন তোমার এখানে -1 নেওয়া হয়েছে, তাহলে -1-এর জন্য কোনটা? গ্রিনটা। তাহলে দেখো তোমার এক্সের ভ্যালু যখন 1 পৌঁছে গেছে তখন এ কিন্তু জিরোতে এখনও পৌঁছতে পারেনি। তাহলে এনার্জি লেভেলের এই ভ্যালুগুলো কম বেশি হওয়ার জন্য এখানে তোমার ডিফারেন্ট কন্ডিশন হতে পারে। আমি শুটিং মেথডেও তোমাদের এই জিনিসগুলো এক্সপ্লেন করেছি, একটা ভিডিওতে অ্যানিমেশনেও ওটা খুব সুন্দরভাবে হয়তো বলা আছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু ম্যাথমেটিক্যালি যখন রিপ্রেজেন্ট করতে যাব বা কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লিকেশান করতে যাব, সেখানে আমরা এই রিলেটেড টাইপের প্রবলেম দেখতে পাবো। আমার এক্স্যাক্ট লাইন হওয়ার কথা ব্লুটা, কিন্তু ই এর ভ্যালু চেঞ্জেসের জন্য আমার অরেঞ্জ বা গ্রিন হতে পারে। কিন্তু অরেঞ্জ বা গ্রিন কি তোমার পারফেক্ট সলিউশন? কখনোই না। যদিও দেখতে সবগুলো একই রকম, দেখতে একই হলে হবে কি, বাউন্ডারি কন্ডিশনে তো ডিফারেন্স এসে গেছে, তার মানে কোথাও না কোথাও কিছু একটা এরর এসছে, ঠিক আছে? এই এররগুলো কখন আসে? যদি তোমার বাইসেকশন মেথডের সাহায্যে বা গেজ ভ্যালুর সাহায্যে আমরা পারফেক্ট সলিউশন বের করতে না পারি, একটু এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই ধরনের এরর হতে পারে। ওকে, তাহলে পুরো জিনিসটা বোঝা গেল এতক্ষণ অবধি যা বোঝালাম? হ্যাঁ স্যার। আচ্ছা এবার কি একটু রেস্ট নিয়ে আবার পরের কোয়ান্টামটা তোমাদের বোঝায় নাকি, না কি করবে? একটু রেস্ট নিয়ে মানে তোমরা যদি, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার রেস্ট নিয়ে মানে আজকেই নাকি আবার পরের দিন? আবার কালকে কখন? আর কালকে কিছু করতে পারবো না, পরশু দিনই পরীক্ষা। তাহলে সেই জন্য তো বলছি আজকেই তাহলে আমি আবার খাওয়া দাওয়া করে এসে তখন তারপর বলে দিই নাকি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। স্যার 10:30টা? আর একটু ল্যাপটপেও চার্জটা দিয়ে নিই, 16% হয়ে গেছে। স্যার কখন তাহলে? 10:30টা? 10:30 না, তার থেকে আগে। 10:40 এরকম। স্যার রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড করেছি। ঠিক আছে স্যার, অসুবিধা হবে না।